সূক্ষ্ম কাঁচের মতো গুঁড়ো গুঁড়ো বরফের কুঁচি ধেয়ে আসছে চোখের পাতা লক্ষ্য করে। ছুরির ফলার চেয়েও ধারালো শীতল বাতাসের স্রোত সমস্ত শীত পোশাকের আবরণ অগ্রাহ্য করে কেটে বসতে চাইছে চামড়ার উপর যেন। প্রচণ্ড তুষার ঝড়ে চারিদিক যেন মিহি সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। সামনে যত দূর দেখা যায় দিগন্ত বিস্তৃত শ্বেত শুভ্র তুষারের শীতল হাতছানি ছাড়া আর কিছুই প্রায় চোখে পড়ে না কোথাও। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। পায়ের পাতাসহ দেহের আরও বেশ কিছু অংশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফ্রস্ট বাইটের আক্রমণ। অবসন্ন শরীরগুলো বিশ্রাম নিতে চাইছে এবার। না, আর বোধহয় মিনিট কয়েক বড় জোর। তারপর ওদের এই শরীরগুলো বরফ সাদা প্রান্তরের মৃত্যু উপত্যকার মাঝে চিরতরে হারিয়ে যাবে কোথাও। অনন্তকাল ধরে হয়তো শুয়ে থাকতে হবে এই নির্জনহীন শীতল তুষার উপত্যকায় বুকে। এখানে আসা বাকি সমস্ত পর্যটকদের পরিণতির মতো ওদের জন্য বুঝি অপেক্ষা করে আছে মৃত্যুর হিম শীতল হাতছানি। তার ধারালো নিষ্ঠুর সদন্ত বের করে এক পা করে ওদের দিকে এগিয়ে আসছে সে। বিম্বার কথাই কি তবে ঠিক? অগুন্তি মানুষের মৃত্যু প্রান্তরেই তুষারভূমি কি সত্যি অভিশপ্ত? তাহলে তবে কি এখানেই সব শেষ? লুক প্রফেসর, there is something. একটু দূরেই বরফের স্তূপের মাঝে একটা আবছা কিছু দেখা যাচ্ছে না? দলের অপেক্ষাকৃত কম বয়স্ক ছেলেটির চিৎকারে বাকিরাও চোখ তুলে কোনো মতে তাকানোর চেষ্টা করে সামনের দিকে। দৃশ্যটা চোখ এড়ায় না তাদেরও। কিসের একটা চূড়া দেখা যাচ্ছে না? তবে কি কোনো মনেস্ট্রি নাকি কোনো বেস ক্যাম্প? কিন্তু এই তুষার ঝড়ের মাঝখানে এইসব আসবে কোত্থেকে? আর যদি তেমন কিছু থেকেও থাকে তবে কারা আছে সেখানে? এই প্রচণ্ড ঠান্ডায় কোনো মানুষ কি আদৌ বেঁচে থাকতে পারে? তাহলে কি চোখের ভুল? ঠান্ডায় স্নায়ুগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে কি? বাঁচার শেষ আশায় মস্তিষ্ক হ্যালুসিনেট করতে শুরু করেছে। হয়তো সামনে বরফ ছাড়া আর কিছুই নেই। প্রফেসর, hurry up. We have to reach there anyhow. সামনের জনের হাঁফ ধরা কণ্ঠস্বরে চমক ভাঙে লোকটা। তবে কি চোখের ভুল নয়? নিছক হ্যালুসিনেশন নয় ওটা? সামনের ছেলেটির বলা শেষের শব্দটা যেন সোজা গিয়ে আঘাত করে তার মস্তিষ্কে। হ্যাঁ, যেভাবেই হোক পৌঁছতে হবে ওখানে। বাঁচতেই হবে তাদের। একটু আশ্রয়, একটু তাপ, একটু উষ্ণতার আশায় মানুষগুলোর মুখ যেন উজ্জ্বল হয়ে ওঠে। আর একটু ওই তো দেখা যাচ্ছে চূড়াটা। আশ্রয়ের আশায়, বাঁচার আশায় মোহগ্রস্তের মতো এক পা করে সামনের দিকে এগিয়ে চলে লোকগুলো। কিন্তু সত্যি কি ওখানে আশ্রয় আছে? অপেক্ষা করে আছে কি সত্যি উষ্ণতা? নাকি সেখানে লুকিয়ে আছে অজানা কোনো শীতল গহীন অন্ধকার? তার তীক্ষ্ণ ক্রূর দৃষ্টি কি তবে শতাব্দী প্রাচীন কোনো মৃত্যু ক্ষুধা বুকে নিয়ে বসে আছে ওদেরই প্রতীক্ষায়? নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকের গল্প শ্রী দাশগুপ্তর কলমে মৃত্যুযক্ষ। আজকের গল্প পাঠে আদিত্য। গল্পে ফেরার আগে তোমাদের জন্য একটা সুখবর। খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যু ফাঁদ, একটি ভয়ঙ্কর গল্প আসছে খুব তাড়াতাড়ি। চলো আর দেরি না করে গল্পের বাকি অংশ শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। 1899 27 সেপ্টেম্বর। আপনি যা বলছেন তার মর্মার্থ কি আপনি অনুধাবন করতে পারছেন গিলজেন? আপনি কি জানেন না
এর পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে? যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা সেই অশীতিপর বৃদ্ধ অর্থাৎ গেলজেন এবার ধীরে ধীরে চোখ মেললেন। তার বলিরেখাঙ্কিত উজ্জ্বল মুখমণ্ডলে এখন চিন্তার মেঘ ঘনায়মান। সামনে বসে থাকা অপর বৃদ্ধের মুখেও যেন তার সেই আশঙ্কার ছাপ সংক্রামিত হয়েছে। তার গলায় উদ্বেগের চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে। তাকে একবার আহ্বান করলে তাকে নিয়ন্ত্রণ করা সবার পক্ষে সম্ভবপর নয়। আপনার অবর্তমানে তাকে নিয়ন্ত্রণে রাখবে, তাকে তুষ্ট করবে এমন শক্তি কোথায়? আর সে যদি একবার নিয়ন্ত্রণ বিচ্যুত হয় তবে তবে তার পরিণাম যে ভয়াবহ। গেলজেন এবার স্থির শান্ত দৃষ্টিতে বৃদ্ধের চোখে চোখ রাখেন। তারপর তার কাঁধ স্পর্শ করে মৃদু অথচ দৃঢ় স্বরে বলেন, আমার অনুপস্থিতিতে এ কার্যের দায়িত্বভার তুমি বহন করবে রাবতেন। গেলজেনের কথায় বৃদ্ধের চোখের দৃষ্টি মুহূর্তে বিস্ফারিত হয়ে ওঠে। তার শীর্ণকায় কৃশ মুখমণ্ডলে ফুটে ওঠে যুগপৎ আতঙ্ক আর বিস্ময়ের ছাপ। ভয়ার্ত কণ্ঠে রাবতেন বলেন, এ আপনি কি বলছেন গিলজেন? আমি কিভাবে? তার কথা শেষ হয় না, তার আগেই গেলজেন বলে ওঠেন, এ দায়িত্বের জন্য তোমার থেকে অধিক বিশ্বস্ত আর উপযোগী আমার কাছে যে আর কেউ নেই। তোমাকে এই দায়িত্বভার নিতেই হবে রাবতেন। এ ব্যতীত আমাদের কাছে আর দ্বিতীয় কোনো পথ যে অবশিষ্ট নেই। গেলজেনের শেষের কথাগুলোতে কিছুটা প্রচ্ছন্ন আদেশের সুর ফুটে ওঠে। রাবতেন প্রথমটায় কোনো উত্তর দেন না। স্তম্ভিত দৃষ্টিতে একরাশ বিস্ময় বুকে নিয়ে তাকিয়ে থাকেন গেলজেনের দিকে। তাকে দেখে মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলেন গেলজেন। তারপর কিছুটা যেন রাবতেনকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলেন, এত চিন্তিত কেন হচ্ছ রাবতেন? আমি না থাকলেও ওয়াংচু আর লোপসাং তো থাকবেই। আমার অবর্তমানে ওরা তোমাকে সহায়তা করবে। আমাদের কাছে আর কোনো পথ নেই। এই পবিত্র ভূমিতে রক্তপাত ঘটতে দেওয়া কখনোই সম্ভবপর নয়। তাছাড়া আমাদের সক্ষমতা বা সামর্থ্য কতটুকু যে আমরা তাদের প্রতিহত করব? কিন্তু আমাদের উপস্থিতিতে, আমাদের বর্তমানে, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে সভ্যতার বুক থেকে বিস্তৃতির গহ্বরে হারিয়ে যেতে দিতে পারি না, কিছুতেই না। এই ভূমিকে রক্ষা করবার জন্য আমাদের যা যা করণীয় আমরা নিশ্চয়ই করব। আমরা তাকে আহ্বান জানাবো। তাকে জাগাতেই হবে রাবতেন, তাকে জাগাতেই হবে। সে ব্যতীত এই ভূমি রক্ষা করা আমাদের পক্ষে কখনোই সম্ভবপর নয়। এক নাগারে কথাগুলো বলে সামান্য থামেন বৃদ্ধ। উত্তেজনায় বুঝে আসে তার কণ্ঠস্বর। চোয়াল দৃঢ় হয়ে ওঠে। জোরে জোরে নিঃশ্বাস নেন বার কয়েক। একটু থেমে রাবতেনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, পারবে না রাবতেন, পারবে না? আমাদের শতাব্দী প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই দায়িত্ব তুমি নিতে পারবে না বলো? বৃদ্ধের কণ্ঠস্বর ভারী শোনায়। রাবতেন এবার ধীরে ধীরে মাথা নাড়েন। তার চোখের মণি দুটোয় অদ্ভুত এক সোনালি আভা খেলা করে যায় যেন। ধীর কণ্ঠে তিনি বলেন, পারবো গিলজেন, আমরা পারবো, নিশ্চয়ই পারবো। আমরা আমাদের যে পারতেই হবে। 21 नवंबर 2023। उन लोगों ने भी बात नहीं सुनी थी। आज आप लोग भी जिद कर रहे हैं। इतनी जल्दी मरने का इतना शौक क्यों है साहब? কথাটা বলতে বলতে লোকটার পেশিবহুল ফর্সা মুখটা কেমন যেন বরফ কঠিন হয়ে ওঠে। अरे बिम्बा, तुम इतना मत सोचो, डरो मत, हमें कुछ नहीं होगा। हम माउंटेनियर्स हैं, बाहर से हमें डर नहीं, इश्क है। सुनो, तुम हमें वहाँ तक जाने की रास्ता बता दो। बहुत दूर से उम्मीद लेकर तुम्हारे पास आए हैं। ऐसे निराश मत करो ना।
সৌজন্যর বলা শেষের কথাগুলো আদৌ লোকটার কানে পৌঁছয় কিনা সেটা ঠিক বোঝা যায় না। লোকটার শীতল চোখের কঠিন দৃষ্টি যেন আরও খানিকটা শীতল হয়ে ওঠে। বরফের মতো ঠান্ডা নিরুত্তাপ গলায় সে বলে, इश्क भी कभी कभार मौत की वजह बन जाता है साहब। কথাটা বলতে বলতেই তার ঠোঁটের কোণে কেমন যেন অদ্ভুত একটা বাঁকা হাসির রেখা খেলে যায়। রিংপোচে হিলস ভূপৃষ্ঠ থেকে আনুমানিক 4000 ফুটের কিছু বেশি উচ্চতায় অবস্থিত তিব্বতের উত্তর পূর্ব প্রান্তের মোটামুটি অখ্যাত একটা রেঞ্জ। এখানকার স্থানীয়দের মতে এই পর্বতে নাকি কেবলমাত্র একজন পবিত্র আত্মাই শেষ পর্যন্ত আরোহণ করতে পারেন। এখনো পর্যন্ত যারাই এই পর্বতের শিখরে পৌঁছানোর জন্য পাড়ি দিয়েছেন তারা কেউই আর শেষ পর্যন্ত জীবিত ফিরে আসতে পারেননি। তাদের বেশিরভাগেরই আর কোনো রকম হদিশ মেলেনি প্রায়। ফলস্বরূপ লোকমুখে এই পাহাড়কে নিয়ে তৈরি হয়েছে নানান রকম অদ্ভুত গুজব। স্থানীয় লোকেদের বিশ্বাস অনুসারে এই পাহাড়ে নাকি কোনো অপশক্তির বাস আছে, আর হয়তো সেই কারণেই এই পাহাড়ের রহস্য আজও মানুষের কাছে চির অজানা। তাদের মতে এই পাহাড় অভিশপ্ত। এই পাহাড় তাদের কাছে কেবল অমঙ্গল আর মৃত্যুর প্রতীক। সাল 2022, 2 ডিসেম্বর। প্রফেসর শঙ্করনাথ চক্রবর্তীর লিডারশিপে 4 জনের ছোট একটা দল গিয়েছিল এই রিংপোচে হিলসের রহস্য উদ্ঘাটন অভিযানে। কিন্তু আজ প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও তাদের আর কোনো হদিশ মেলেনি। এর আগে রিংপোচে অভিযানে যাওয়া বাকি দলগুলোর মতোই নিখোঁজ হয়ে গিয়েছেন তারা। অনুমান করা যায় হয়তো প্রবল তুষারপাতের ধকল সইতে না পেরে তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। যেটুকু জানা যায় তাতে রিংপোচের আবহাওয়া মোটেই সাধারণ মানুষের সহনশীল হওয়ার উপযুক্ত নয়। একে তো দুর্গম উঁচু খাড়াই পাহাড়ের ঢাল, তার উপর আবহাওয়ার কোনো নিশ্চয়তা নেই। যখন তখন প্রবল তুষার ঝড় একেবারে অবধারিত। প্রফেসর চক্রবর্তীর এক্সপেডিশন টিমের আর কেউই যে বেঁচে নেই এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য। প্রফেসর চক্রবর্তী অকৃতদার মানুষ, নিজের বলতে কেউই নেই তার। ফলে তার এমন আকস্মিক অন্তর্ধানের খবরে খুব একটা যে আলোড়নের সৃষ্টি হয়েছে তেমনটা নয়। খবরের কাগজের প্রায় কোণের দিকে পড়ে থাকা ছোট এই নিখোঁজের খবরটা কারুরই আর চোখে পড়েনি। তবে প্রফেসর চক্রবর্তীর এমন অদ্ভুত নিরুদ্দেশের খবর একমাত্র কয়েকজন মানুষ ঠিক মেনে নিতে পারেননি। সৌজন্য, শুভ্র, রেহান আর তাসি। ওরা প্রত্যেকেই গ্লোবাল স্পার্ক একাডেমির স্টুডেন্ট হওয়ার সুবাদে প্রফেসর চক্রবর্তীর সান্নিধ্য অনেকটাই পেয়েছিল। গ্লোবাল স্পার্ক শিলিগুড়ির একটা প্রাইভেট মাউন্টেনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট। প্রফেসর চক্রবর্তী নিজের জীবনের বেশ খানিকটা সময় এই ইনস্টিটিউটের সাথে যুক্ত ছিলেন। বলা ভালো তিনি ছিলেন ইনস্টিটিউশনের টপ মোস্ট প্রশিক্ষক। নিজের স্বভাব আর ব্যবহারের জন্য প্রফেসর চক্রবর্তী ইনস্টিটিউশনের সবার কাছেই কম বেশি প্রিয় ছিলেন। তবে সৌজন্যদের টিমটার সাথে প্রফেসরের সম্পর্কটা অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি নিবিড় ছিল। ওদের ডেডিকেশন, প্যাশন মুগ্ধ করেছিল প্রফেসরকে। এমনকি তিনি কথাও দিয়েছিলেন যে এর পরের এক্সপিডিশনে তিনি ওদের টিমটাকে নিয়ে যাওয়ার জন্যই সাজেস্ট করবেন। কিন্তু তার আগেই স্যার তো এর আগেও অনেকবার এর থেকেও বেশি উঁচু দুর্গম রেঞ্জ জয় করেছেন। এবারে তবে কি এমন হলো? এই কি এমন হলো প্রশ্নটাই বারংবার ভাবিয়ে তুলেছে ওদের। প্রফেসর চক্রবর্তী অত্যন্ত দক্ষ একজন মাউন্টেনিয়ার ছিলেন। পাহাড়ের অন্ধি সন্ধি সব যেন ছিল তার নখদর্পণে। তবে যে কোনো কারণেই হোক এই পার্টিকুলার এক্সপিডিশনটা নিয়ে তিনি নিজেও যেন একটু চিন্তার মধ্যেই ছিলেন। শুভ্র, সৌজন্য ওরাও সবাই স্যারের এই এক্সপিডিশনটার সঙ্গী হতে চেয়েছিল, কিন্তু প্রফেসর ওদের সেই প্রস্তাবে সম্মত হননি। একটু হেসে বলেছিলেন, হ্যাঁ, যদি এ অভিযান শেষ করে ফিরে আসি তবে হয়তো অনেকগুলো রহস্যের উত্তর খুঁজে পাওয়া যাবে। কিন্তু কি জানো তো, প্রকৃতি অনেক সময় নিজের রহস্যের আবরণ উন্মোচন করতে চায় না। সে অনন্ত, অপার রহস্যের আধার।
রহস্যের আবরণে নিজেকে মুড়ে রাখাই তার ধর্ম। ভয় হয়, ভয় হয় তার সেই অনাকাঙ্ক্ষিত রহস্যের সমাধান করতে গেলে নিজেকেই রহস্যের আবর্তে হারিয়ে যেতে হবে না তো কোনোদিন। প্রফেসরের বলা শেষ কথাটা আজও বেশ মনে পড়ে শুভ্রর। প্রফেসরের কথাই সত্যি হয়েছে শেষমেশ। না, প্রকৃতি তার রহস্যের আবরণ উন্মোচন করতে দেয়নি, পরিবর্তে তার অনুসন্ধানকারীরাই এক অদ্ভুত রহস্যে পরিণত হয়েছে। আর সেই রহস্যের সন্ধানেই শিলিগুড়ি থেকে রহস্যনগরী তিব্বতের বুকে ছুটে এসেছে ওরা 4 জন। তবে ওদের এই এক্সপিডিশন নিতান্তই ব্যক্তিগত ইন্টারেস্টে করা, ইনস্টিটিউশনের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইচ্ছে করে ইনস্টিটিউটের নামটা ইনভলভ করতে চায়নি ওরা। এখানে এসেই যে লোকটার খোঁজ ওরা প্রথম পেয়েছিল তার নাম পেম্বা দর্জি। এই পেম্বাই প্রফেসরদের টিমটাকে গাইড করেছিল। পেম্বারা বংশ পরম্পরায় শেরপা। লোকটার বয়স ওই আন্দাজ 40-এর কাছাকাছি হবে। শক্ত সমর্থ, ইস্পাত কঠিন চেহারা, বলিষ্ঠ রুক্ষ মুখটায় অদ্ভুত এক দৃঢ়তার ছাপ। ওদের উৎসুক মুখগুলোর দিকে তাকিয়ে হালকা একটা দীর্ঘশ্বাস ফেলেছিল সে। তারপর একটু থেমে কাটা কাটা স্বরে বলেছিল, एक्स में जो बीमार है उसे सही करने का इलाज तो मैं छोड़िए बड़े बड़े आदमी भी नहीं जानते। ठीक है, अगर मौत का इतना शौक है आप लोगों को तो मुझे क्या फर्क पड़ता है। मौत मुबारक हो आप सबको। পেম্বার কথায় লেগে থাকা ব্যঙ্গের শ্লেষটুকু গায়ে মাখে না ওরা, বরং ওদের মুখগুলো বেশ খানিকটা উজ্জ্বল হয়ে ওঠে। গলায় ফুটে ওঠা উত্তেজনার রেশটা বিন্দুমাত্র গোপন না করেই রেহান বলে ওঠে, तो फिर तुम हम लोगों को वहां तक जाने का रास्ता गाइड करोगे? পেম্বা কোনো উত্তর দেয় না। ওর মৌনতাকেই সম্মতির লক্ষণ ধরে নিয়েই চলে আসতে যাচ্ছিল ওরা। হঠাৎ পেছন থেকে ভেসে আসা একটা ঘ্যাস ঘ্যাসে জড়ানো কণ্ঠস্বরে থমকে দাঁড়িয়ে পড়তে হয় ওদের। मौत की बुलावा जब आता है तब कोई भी उस बुलावे को टाल नहीं सकता। आप लोगों को भी शायद बुलावा है, जाइए जहां जाना चाहता है जाइए। मौत इंतजार कर रहा है, शिकार का इंतजार है उससे, जाइए जाइए। একজন বৃদ্ধ, অসংখ্য বলিরেখাক্রান্ত মুখমণ্ডলের প্রায় কোটরে ঢুকে যাওয়া দুটো ছোট ছোট চোখ, ঝুলে পড়া কুচকানো চামড়া, প্রায় নুয়ে পড়া ছোট্ট কুঁজো একটা শরীর, মাথার দুপাশ থেকে কাঁধ অব্দি নেমে আসা জট পড়া দুগাছা সরু বেনুনি। ওদের কথার মাঝে কখন যেন পেছনের ছোট ঝুপড়িটা থেকে বেরিয়ে এসেছে লোকটা। সে এখন এক দৃষ্টে ওদের দিকেই তাকিয়ে আছে। তার মুখে অদ্ভুত একটা ব্যঙ্গের হাসি। লোকটার মুখভঙ্গি দেখে কেমন যেন রাগ হয়ে যায় রেহানের। এরা ভেবেছেটা কি? তখন থেকে সেই এক মতের তামাশা লাগিয়ে রেখেছে। এরা ঠিক কি বলতে চাইছে? নিজেকে আর সংযত রাখতে পারে না সে। মুখ ফসকে খানিক উষ্ণ স্বরেই বলে ওঠে, क्या क्या चाहते क्या है आप लोग? सबके सब मिलके डराना चाहते हैं हमें? डर? क्या साहब, हम डराना चाहते हैं आपको? हाँ, क्या बोल रहे हैं आप? কথাটা বলেই হঠাৎ বৃষ্টি খ্যাসখ্যাসে স্বরে হেসে ওঠেন বৃদ্ধ। তারপর স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে অদ্ভুত হিম শীতল কণ্ঠে বলেন, डर? बस मेरे इतना कहने से ही अगर डर लग रहा है तो फिर सोचो डर का कैसा सामना करेंगे जो वहां आप लोगों का इंतजार कर रहा है। हाँ। প্রচণ্ড ঠান্ডায় লোকগুলোর স্নায়ুতন্ত্র সম্ভবত একটু একটু করে অবশ হয়ে আসছে। দেহের স্বাভাবিক কার্যক্ষমতা যেন লোপ পেয়েছে তাদের। অবিকল প্রস্তর মূর্তির মতো নিশ্চল নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে আছে তারা। স্থির বিস্ফারিত দৃষ্টিতে অপলোকে সামনের দিকে তাকিয়ে আছে লোকগুলো। তাদের সেই দৃষ্টিতে মিশে আছে ভয়, বিস্ময় আর অবিশ্বাস। চোখের সামনে তারা যা দেখছে তাকে যেন কিছুতেই স্বীকার করতে চাইছে না তাদের মস্তিষ্ক।
কিন্তু সাক্ষাৎ মৃত্যুর মতো ক্রূহ শীতল পদক্ষেপে যে মূর্তিমান বিভীষিকা এক পা করে তাদের দিকেই এগিয়ে আসছে, তাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। ওই তো আসছে সে আসছে। 24শে নভেম্বর 2023। সমস্ত প্রস্তুতি পর্ব শেষ। অবশেষে কোনো মতে পেম্বাকে রাজি করানো গিয়েছে, তবে সে মূল রেঞ্জে উঠবে না। রিংপোচে পৌঁছানোর আগেই মাউন্ট তানজং বলে ছোট একটা রেঞ্জ আছে, সে সেখান থেকেই ওদের রাস্তা বুঝিয়ে দিয়ে ফিরে আসবে। তার কথা অনুসারে প্রফেসর চক্রবর্তীদের টিমটাকেও সে ওই পর্যন্তই পৌঁছে দিয়ে এসেছিল। তারপর তাদের সাথে ঠিক কী ঘটেছিল তা আজ হয়তো আর জানার কোনো উপায় নেই। সেদিনের পর তাদের সাথে আর দেখা হয়নি পেম্বার। কি এত ভাবছিস বলতো? কাল থেকেই দেখছি তোকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। সৌজন্যর কথায় চমক ভাঙে তাসির। ঘড়িতে এখন রাত প্রায় 10:30 বাজছে। হোটেলে 2টো রুম নিয়ে শেয়ারে রয়েছে ওরা। আজ রাতটা পেরোলেই আগামীকাল থেকে রিংপোচের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। অজানা উত্তেজনায় কারোরই আজ প্রায় ঘুম আসছে না। আপাতত তাই রেহানদের রুমটাতে বসে আড্ডা দিচ্ছিল ওরা। তবে তাসি অনেকক্ষণ থেকেই কেমন যেন আনমনা হয়ে বসেছিল। সৌজন্যের কথায় ওর মুখে হালকা একটা হাসির আভা খেলে যায়। ও মাথা নেড়ে বলে, नहीं कुछ नहीं, बस ऐसे ही। তাসিদের আদি বাড়ি নেপালের বন্দিপুরে, তবে ব্যবসার সূত্রে বেশ কয়েক পুরুষ ধরে শিলিগুড়িতে থাকার সুবাদে বাংলা বলতে না পারলেও বুঝতে বেশ ভালোই পারে তাসি। আমি একটা কথা ভাবছিলাম জানিস। শুভ্রর কথায় বাকিরা জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। তুইও কি ওই শেরপার মতো ভাবতে শুরু করলি নাকি? পাহাড়টা অভিশপ্ত অ্যান্ড অল, অত সব বোগাস। কথাটা বলেই সজোরে হেসে ওঠে রেহান। না, সেটা নয়, বাট এতগুলো লোক এভাবে একের পর এক মিসিং হয়েছে। পেম্বার বাকি কথাগুলো ছেড়ে দিল, একটা কথা কিন্তু সত্যিই অস্বীকার করার কোনো উপায় নেই। রিংপোচে গিয়ে ফিরে এসে এমন এক্সাম্পল কিন্তু সত্যিই পাওয়া যায় না। ইনফ্যাক্ট এখানে এসে এতগুলো মাউন্টেনিয়ারিং টিম মিসিং হয়ে যাবার পরে বেশ কয়েকটা হেলিকপ্টার পাঠানো হয়েছিল রেস্কিউড অ্যান্ড পুরো ব্যাপারটাকে ইনভেস্টিগেটেড করে দেখার জন্য। বাট যেসব হেলিকপ্টার বা ড্রোনগুলো এখানে ল্যান্ড করে তাদেরও কোনো ট্রেস পাওয়া যায়নি। আর তাছাড়া এই এরিয়া ক্রস করতে গিয়ে অনেকগুলো প্লেন ক্র্যাশ করে, যদিও বেশিরভাগই এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়তো। কিন্তু তবু এই একটা এরিয়াকে ঘিরে বারবার এতগুলো ইনসিডেন্ট, একটু তো স্ট্রেঞ্জ লাগে বই কি। কেউ কেউ বলে এখানে নাকি কোনো একটা সময় বহু প্রাচীন কোনো গুম্ফা ছিল। এখানকার লোকেদের বিশ্বাস গুম্ফার সেখানকার লামারাই নাকি এই পাহাড়কে রক্ষা করত। বাট 18 শতকের একদম শেষের দিকে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে সেই গুম্ফার আক্রমণ করার জন্য একদল ট্রেন্ড আর্মি ট্রুপস পাঠানো হয়। সম্ভবত গুম্ফা লুট করে সেখানকার দামি সমস্ত প্রাচীন পুঁথিপত্র, অ্যান্টিক মূর্তি ইত্যাদি সরানো তাদের লক্ষ্য ছিল। পাশাপাশি হয়তো এসব লোকাল রিলিজিয়াস রিচুয়ালস বিলিফকে অ্যাবলিশ করে ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করাও টার্গেট ছিল তাদের। তবে মোটিভ যাই হোক না কেন, আলটিমেটলি তারা নাকি সাকসেসফুল হয়নি। স্ট্রেঞ্জলি গুম্ফায় প্রবেশ করা আগেই নাকি কোনোভাবে খুব ব্রুটালিটি মৃত্যু হয় তাদের। বুঝতে পারছিস? এর ফলে সেই গুম্ফা নিয়ে আরও বেশি করে মিথ চালু হয়ে যায়। সবাই বিশ্বাস করতে শুরু করে ওই গুম্ফা আসলে অলৌকিক শক্তির আধার। সেই কারণেই এত শক্তিশালী সেনাবাহিনীও গুম্ফার কোনো ক্ষতি করতে পারেনি। বাট আর্মি অ্যাটাকে না হলেও পরবর্তীকালে রহস্যময় কোনো কারণে গুম্ফাটা নাকি ডিস্ট্রয় হয়ে যায়, আর তার ফলেই নাকি জায়গাটার উপর সাম কাইন্ড অফ কার্স নেমে আসে। তবে এখানকার লোকেরা বলে সেই গুম্ফা নাকি আজও মাঝে মাঝে অতীতের আবরণ ছিঁড়ে অতৃপ্ত কোনো আকাঙ্ক্ষায় জেগে ওঠে বারবার। বাট এসব নেহাতি গল্প কথা, কিন্তু তাও যাই হোক না কেন, দেয়ার মাস্ট বি সামথিং। পাহাড়টায় কিছু একটা তো নিশ্চয়ই আছে। শুভ্রর কথার প্রত্যুত্তরে হাসি হাসি মুখ করে রেহান আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওকে থামিয়ে সৌজন্য বলে, হতে পারে ওখানকার টেম্পারেচার, হাইট, ওয়েদার সব কিছু এতটাই হোস্টাইল যে অনেকের পক্ষেই হয়তো রেজিস্ট করা পসিবল হয়নি।
তবে আমরা তো যতটা সম্ভব প্রিকশনস নিয়েই যাচ্ছি, সো হোপফুলি এভরিথিং উইল বি ফাইন। সৌজন্যর কথায় ম্লান হাসে শুভ্র। বাকিদের কথা নয় ছেড়ে দিলাম, কিন্তু সই তুই একটা কথা ভেবে দেখ তো, স্যারকে তো আমরা সবাই এতদিন ধরে চিনি, তোর কি মনে হয় স্যার কোনো প্রিকশন না নিয়েই চলে যাবেন? হ্যাঁ, একটা কথা কিন্তু খুব প্র্যাকটিক্যালি ভেবে দেখ, স্যার কিন্তু এর আগেও অনেক এক্সপিডিশনে গেছেন, অ্যান্ড অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাটমসফিয়ার, হাইট সব কিছুই রিংপোচের থেকে মেবি আরও বেশি হোস্টাইল ছিল। তাহলে এখানে কি এমন হলো যে স্যার আর ফিরে আসতে পারলেন না? शायद वो आदमी सच कह रहा था, क्या पता उस पहाड़ में कुछ हो। প্রায় বিড়বিড় করে কিছুটা আপন মনেই কথাগুলো উচ্চারণ করে তাসি। এবার রেহান কিছুটা অধৈর্য গলায় বলে, দেখ, স্যারের সাথে ঠিক কি হয়েছিল সেটা আমাদের কারোরই জানা নেই, আর সেটা জানতেই আমাদের এখানে আসা। সত্যিটা জানতে হলে রিংপোচে আমাদের যেতেই হবে। বাট তোরা যদি আগের থেকেই বাকিদের মতন মন গড়া সব গল্পে বিলিভ করতে শুরু করে দিস, তাহলে কিভাবে সত্যিটা জানা যাবে বলতো? স্যার যে কাজটা করে যেতে পারেননি সেটা এবার আমরা করব। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিস্ট্রি অফ রিংপোচে। 16 জানুয়ারি 1926 আচার্য গেলজেনের অর্পিত দায়িত্ব আর বোধ হয় খুব বেশি দিন পালন করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। খাবারের শেষ দানাটুকুও 2 দিন আগেই ফুরিয়ে গিয়েছে। বাইরের তুষার ঝড় ক্রমশই বাড়ছে, শরীর ধীরে ধীরে ভেঙে আসছে আমার, মনের সেই দৃঢ়তাও আর নেই। আমি জানতাম এই দিনটা একদিন ঠিক আসবে, আর আমার আশঙ্কাটাই সম্ভবত সত্যি হতে চলেছে। ঠিক এই কারণেই গেলজেনকে সতর্ক করতে চেয়েছিলাম আমি, যদিও আমি জানি সেদিন তাকে আহ্বান জানানো ছাড়া গেলজেনের কাছে আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। গেলজেন বিশ্বাস করতেন আমরা না থাকলেও কেউ না কেউ এসে ঠিক এই দায়িত্ব গ্রহণ করবে। আমি নিশ্চিত অনুধাবন করতে পারছি আমার সময় প্রায় হয়ে এসেছে, অথচ তা সত্ত্বেও এই কাজের উপযুক্ত আর কেউ এলো না। ওয়াংছু আর লোপসাংয়ের অবস্থাও সংকটজনক, যে কোনো দিন তাদের ডাক এসে উপস্থিত হবে। এদিকে সে ক্রমশই শক্তিশালী আর দুর্বিনীত হয়ে উঠছে। এই অমিত শক্তিকে নিয়ন্ত্রণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর নয়। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই তার কাছে আমার নিশ্চিত হার স্বীকার করতে হবে। গেলজেনকে দেয়া কথা আর রাখা হবে না আমার, হারিয়ে যাবে বছরের পর বছর ধরে একটু একটু করে গড়ে ওঠা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের আরাধ্যস্থল, সমস্ত কিছুই হারিয়ে যাবে বিস্মৃতির অতলে। মহান গেলজেনের আত্মার কাছে আমি ক্ষমা প্রার্থী, পবিত্র ইয়ুংদ্রুংয়ের নামে শপথ করে বলছি, আমি আমার শেষ পর্যন্ত এ কর্তব্য পালনের প্রয়াস করে যাব। কিন্তু তবুও আমি যদি ব্যর্থ হই, গেলজেন নিশ্চয়ই বৃদ্ধ রাবতেনের এই অসমর্থতাকে মার্জনা করবেন। 19 জানুয়ারি 1926 গত 2 দিন ধরে যে ঝড় বয়ে গেছে, তাতে করে দিনপঞ্জি লেখার সময় ইচ্ছে বা মনোবল কোনোটাই আর হয়ে ওঠেনি। ওয়াংছুর সময় শেষ হয়েছে, লোপসাংও গুরুতর অসুস্থ, তার যন্ত্রণা উপশমের কোনো পন্থা আমার জানা নেই। প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তার সমস্ত যন্ত্রণার অবসান ঘটুক। 20 জানুয়ারি 1926 লোপসাং তার যাবতীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। একা আমি কেবল এখন পড়ে আছি নিঃশব্দ মৃত্যুপুরী আঁকলে।
সে প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছে। এই দুর্বল শরীরে আর কতকাল তাকে নিয়ন্ত্রণ করে তুষ্ট রাখতে পারবো তা সত্যি জানা নেই আমার। 21শে জানুয়ারি 1926। আমার আশঙ্কাই সম্ভবত সত্যি হতে চলেছে। শক্তির ব্যবহারের পাশাপাশি তার নিয়ন্ত্রণ ক্ষমতা আয়ত্তে থাকাটা অত্যন্ত জরুরি। শক্তির উপর থেকে নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণ হারালে তার পরিণাম অতীব ভয়ঙ্কর। আমি জানি সে এখন কেবলমাত্র একটা সুযোগের অপেক্ষায় আছে। বহু কাল ধরে প্রতীক্ষা করে আসে সে। তাকে ঠেকিয়ে রাখা আমার পক্ষে ক্রমশ দুঃসাধ্য হয়ে উঠছে। কিন্তু তবুও যতক্ষণ দেহে প্রাণ আছে আমি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে আমার কর্তব্য পালন করে যাব। আশা রাখি এই দুরূহ কার্য সম্পাদনে করুণাময় আমার সহায় হবেন। তেসেই তিব্বতের একটা ছোট্ট অখ্যাত পাহাড়ি হ্যামলেট। শুষ্ক বরফ শীতল একখণ্ড হিম উপত্যকা। টেম্পারেচার প্রায় -20 ডিগ্রির কাছাকাছি। শীতল পাহাড়ি বাতাস যেন শীত পোশাকের আবরণ তুচ্ছ করে সরীসৃপের চামড়ার মতো স্যাঁতে স্যাঁতে বিষাক্ত স্পর্শের রেশ রেখে যাচ্ছে। ঠান্ডায় বুকের ভেতরের রক্তটুকুও যেন জমাট বাঁধার উপক্রম। দু একটা ছোট ছোট ঝুপড়ির মতো পাহাড়ি বাড়িঘর ইতস্তত ছড়িয়ে আছে এদিক ওদিক। দেখে মনে হয় কারোর সাথে কারোর যেন সম্বন্ধ নেই। দূরে দিগন্ত বিস্তৃত নগ্ন শীতল পাহাড়ের বরফাবৃত সাদা চূড়া দেখা যাচ্ছে। সূর্যাস্ত হতে আর খুব বেশি দেরি নেই। পাহাড়ের শ্বেত শুভ্র চূড়াতে একটু একটু করে সূর্যের মেরুন অস্তরাগের রক্তিম আভা ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রায় জনমানব শূন্য পাহাড়ি উপত্যকার বুকে ধীরে ধীরে নেমে আসতে চলেছে নিস্তব্ধ রাত্রির নিঃসঙ্গ হেমেল দীর্ঘশ্বাস। চড়াই পথ, বিপদ সংকুল খাড়া পার্বত্য ঢাল, এক রাত শীতল অন্ধকার বুকে করে রাতের বেলায় সেই পাহাড়ি পথ না চড়াই শ্রেয়। অতএব আজকের রাতটা এখানেই কাটাতে হবে সৌজন্যদের। আজ রাতটার মতো এখানেই টেন্ট ফেলেছে ওরা। দূরত্ব খুব বেশি না হলেও রাস্তা খারাপ হওয়ার কারণে এখান থেকে মাউন্ট তানজং পৌঁছতে আরও প্রায় গোটা একটা দিন লেগে যাবে ওদের। পেম্বাও আপাতত ওদের সাথেই রয়েছে। ওদের মাউন্ট তানজং অবধি পৌঁছে দিয়ে সে ফিরে যাবে। আর তারপরেই অজানা পার্বত্য চূড়ার শীতল বুক চিরে শুরু হবে ওদের সেই বহু প্রতীক্ষিত অজানা অভিযান। বুকের ভিতর কেমন যেন চাপা একটা ঢেউয়ের স্পর্শ অনুভব করছে শুভ্র। অজানা এক শীতল উত্তেজনায় বারবার যেন কেঁপে উঠছে ওর শরীর। দূরের আবছা ঘন অন্ধকারটার দিকে তাকালে অকারণেই অদ্ভুত একটা কথা মনে হচ্ছে ওর। মনে হচ্ছে ওই অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে দুটো স্থির শীতল চোখ। সেই চোখে জেগে আছে অদ্ভুত এক রহস্য, এক অজানা অপেক্ষা। যেন আড়াল থেকে ওদের দিকেই দৃষ্টি রেখে চলেছে কেউ যেন ফিসফিস করে বলছে, প্রকৃতি অনেক সময়তেই নিজের রহস্যের আবরণ উন্মোচন করতে চায় না। সে অনন্ত অপার রহস্যের আধার। রহস্যের আবরণে নিজেকে মুড়ে রাখাই তার ধর্ম। তার সেই অনাকাঙ্ক্ষিত রহস্যের সমাধান করতে গেলে নিজেকে এই রহস্যের আবর্তে হারিয়ে যেতে হবে না তো কোনোদিন। चलते हैं साहब, यहाँ से आगे का सफर आप लोगों का है। নির্লিপ্ত স্বরে কথাগুলো বলে পেছন ফেরে পেম্বা। সেই চলেই যাচ্ছিল, হঠাৎ কি মনে হতে থমকে দাঁড়িয়ে পড়ে। পেছন ফিরে তাকায় ওদের দিকে। মুহূর্তের জন্য ওর দু চোখের গভীরে যেন আবছা কোনো বিদ্যুৎ রেখা খেলে যায়। কয়েক মুহূর্ত স্থির নিশ্চল দৃষ্টিতে সেভাবেই তাকিয়ে থাকে সে। मत जाइए साहब, मेरे साथ लौट चलिए, चले आइए। মৃদু অথচ কাটা কাটা গম্ভীর স্বরে কথাগুলো উচ্চারণ করে পেম্বা।
ওর চাহনি আর কথা বলার ভঙ্গিতে কি যেন একটা ছিল। কেমন যেন অস্বস্তি হয় তাসির। ওর মনে হয় পেম্বার বলা প্রতিটা শব্দ যেন ওর হৃৎপিণ্ড জুড়ে বরফখণ্ডের মতো অদ্ভুত একটা মিহি শীতল স্পর্শ রেখে যায়। রেহানের ঠোঁটের কোণে ততক্ষণে আবার সেই ব্যঙ্গের হাসি ফুটে উঠেছে। সেদিকে তাকিয়ে পেম্বার চোয়াল যেন মুহূর্তে কঠিন হয়ে যায়। পাথরের মতো নিষ্পন্দ নিথর দৃষ্টিতে আবারও ওদের জরিপ করে নেয় সে। তারপর আর একটা কথাও না বলে পেছন ঘুরে দ্রুত হাঁটতে শুরু করে। শেষ বেলার পরন্ত রশ্মিপাতে একটু একটু করে আবছা হয়ে আসে তার শরীর। তার পিঠের রুকস্যাকটা ছোট হতে হতে মিলিয়ে আসে এক সময়। দিগন্ত বিস্তৃত এই মৃত্যু শীতল উপত্যকার বুকে এখন দাঁড়িয়ে আছে কেবল ওরা চারজন। আর ওদের সামনে মাথা উঁচু করে অজস্র রহস্যের প্রশ্নচিহ্ন গায়ে মেখে দাঁড়িয়ে আছে মাউন্ট রিংপোচে। পেম্বার বলা কথাগুলো এখনো যেন তাসির কানে বাজছে। मत जाइए साहब। তিনটে কেটে কেটে বলা মাত্র তিনটে শব্দই যেন বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে ওর মাথার মধ্যে। ওরা এখন মাটি থেকে মোটামুটি ১,৫০০ ফিট উচ্চতায় রয়েছে। এখান থেকে রাতের অন্ধকারেও রিংপোচের চূড়াটা আবছাভাবে দেখা যাচ্ছে। দুপাশের খাড়া উঁচু ঢাল ক্রমশ সরু হতে হতে ওপরের দিকে উঠে গেছে। পাহাড়ের মাথাটা দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন একখণ্ড এবড়ো খেবড়ো মেঘ নিয়ে এসে বসিয়ে দিয়েছে তার উপর। কুয়াশা ঘন শীতল অন্ধকারকে আশ্রয় করে কি এক অসীম ঔদ্ধত্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সে। দাঁড়িয়ে আছে অনন্ত রহস্যের আধার মাউন্ট রিংপোচে। জানিস ওই লোকটা শিওর কিছু জানে। শুভ্রর কথায় বাকিরা মুখ তুলে যায়। সৌজন্য জিজ্ঞেস করে, কে? কোন লোক? কার কথা বলছিস? আরে ওই শেরপা লোকটা, পেম্বা না কি নাম একটা জানো। আরে ছাড় তো, ফালতু লোক একটা। বেকার আলফাল বাওয়াল করে মানুষকে কনফিউজ করে দেয়। ভয় দেখিয়ে বেড়ানো ছাড়া এদের আর কোনো কাজই নেই। যত সব ব্লাডি সুপারস্টিশনস। আসলে কি জানিস তো, মানুষের স্বভাবই হলো এটা। আমি নিজে ইচ্ছা করে অন্ধ হয়ে থাকবো, না নিজে বাইরের জগৎটাকে দেখবো আর না কাউকে দেখতে দেব। আরে চিরকাল এটাই তো হয়ে আসছে না। মানুষ অলওয়েজ চায় নিজের বিলিফটাকে, তার ওই অন্ধ সুপারস্টিশনসগুলোকে, ঠুনকো ভয় কিংবা ভক্তিগুলোকে অন্যের মনে জোর করে চাপিয়ে দিতে। দিস ইজ কোয়াইট ন্যাচারাল। বিরক্তি মাখা স্বরে একটানা কথাগুলো বলে যায় রেহান। मगर मुझे भी लगता है कि शुभ्र सही कह रहा है। हो ना हो उस आदमी को कुछ ना कुछ जरूर मालूम होगा, नहीं तो बस ऐसे ही हमें डरा कर उसे क्या मिलने वाला है। ও, তার মানে তোদের সবার মনে হচ্ছে ওই পাহাড়ে লিটারালি কোনো কার্স আছে। এই সুপারস্টিশনস মাইন্ড নিয়ে তোরা মাউন্টেনার্স হওয়ার ড্রিম দেখিস। মানে সত্যি আর কিছু বলার নেই। তাসির কথার প্রত্যুত্তরে রেহানের ঠোঁটের কোণে হালকা একটা বিদ্রুপের হাসি খেলে যায়। সৌজন্য এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। এবারে সে কি একটা যেন মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠে, বছর কয়েক আগে তিব্বত নিয়ে কোথাও একটা লেখা পড়েছিলাম সম্ভবত। সেখানে এখানকার এইসব স্পিরিচুয়াল বিলিভস, এদের রিচুয়ালস, তার সোর্সেস, এসব নিয়ে না মানে বেশ কিছু ভ্যালুয়েবল ইনফরমেশনস ছিল। বাট এই মুহূর্তে কিছুতেই মনে পড়ছে না সেসব। আর আমার মনে হচ্ছে ওর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট কিছু একটা আমি ভুলে যাচ্ছি, কিন্তু কি? শেষের প্রশ্নটা যেন কিছুটা আপন মনে নিজেকে জিজ্ঞেস করে সৌজন্য। যতদূর চোখে দেখা যায় দিগন্ত বিস্তৃত শ্বেত শুভ্র তুষার রাশি ছাড়া আর কিছুই যেন চোখে পড়ে না। প্রচণ্ড ঠান্ডায় নিঃশ্বাস নিতেও ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে তার। দমকা বাতাসের ধাক্কায় শীতল বরফের কুচি তীক্ষ্ণ ছুরির ফলার মতো নাকে মুখে ধেয়ে আসছে বারবার। চোখ দুটো যেন জ্বালা করতে শুরু করেছে। দৃষ্টি যেন ক্রমশ এই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে এবার। আর ঠিক তখনই সামনের দিকে চোখ যায়। ভালো করে দেখার চেষ্টা করে সে। না না না, কোনো ভুল নেই তো। ওই তো একটু দূরে একটা পাথরের দেয়াল, একটা প্রাচীর দেখা যাচ্ছে না? দূর থেকে যেন মনে হচ্ছে সম্ভবত কোনো গুম্ফার প্রাচীর বলেই মনে হচ্ছে। কিন্তু
কিন্তু এই প্রবল তুষার ঝড়ের মধ্যে গুম্ফা এলো কোথা থেকে? এই প্রচণ্ড ঠান্ডায় কোনো মানুষ আদেও কি বেঁচে থাকতে পারে? কিন্তু কিন্তু এইসব ভাবার মতো মানসিক অবস্থা এখন নেই। এক মুহূর্তের জন্য ওর মনের ভেতর দপ করে একটা আশার ক্ষীণ আলো খেলে যায়। একটু আশ্রয়, একটু একটু উষ্ণতার আশায় ওর যন্ত্রণা ক্লিষ্ট কাতর মুখটা যেন খানিকটা উজ্জ্বল হয়ে ওঠে। পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে যায় ও। ওই তো দেখা যাচ্ছে গুম্ফার চূড়াটা। সুবিশাল প্রাচীর বেষ্টিত বিস্তৃত এক মঠ প্রাঙ্গণ নিশ্চুপে দাঁড়িয়ে আছে একা। কেউ কোথাও নেই। চারিদিক যেন বড় বেশি নিস্তব্ধ হয়ে আছে। মৃত্যু শীতল এক গাঢ় নৈশব্দ ওর শরীরে ছুঁয়ে যায়। কয়েক মুহূর্ত থমকে দাঁড়ায় ও, আর সাথে সাথেই সামনে দাঁড়িয়ে থাকা নিরেট পাথরের তৈরি বিশাল প্রাচীরটার দিকে চোখ যায় ওর। সেখানে পাথরের উপর অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। চিহ্নটাকে ভীষণ ভীষণ পরিচিত মনে হয় ওর। এই চিহ্নটা সে আগেও দেখেছে, কিন্তু কিন্তু কোথায়? এই এই সৌ তখন থেকে কি বিড়বিড় করে যাচ্ছিস? রেহানের ডাকাডাকিতে হুঁশ ফেরে সৌজন্যর। টেন্টের বাইরে তখন শীতল বরফের শরীর ছুঁয়ে একটু একটু করে সোনালি আভা ছড়িয়ে পড়তে শুরু করেছে। শেষ রাতের দিকে কখন যেন চোখটা লেগে এসেছিল। এখন রেহানের ডাকে ঘুমের ঘোরটা কাটতেই মাথার ভিতরটা কেমন যেন ভার মনে হয় ওর। চোখের সামনে একটা চিহ্ন ভেসে ওঠে হঠাৎ। এই চিহ্নটা সে আগেও কোথাও একটা দেখেছে, কিন্তু কোথায় দেখেছে যে সেটা সেটা এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারে না ও। অবশেষে মাউন্ট রিংপোচের চূড়ার খুব কাছাকাছি এসে পড়েছে ওরা। আর হয়তো বড় জোর 1 থেকে 1.5 দিন সময় লাগবে। এই প্রচণ্ড শৈত্যপ্রবাহ, এই দীর্ঘ পথশ্রমের ক্লান্তি, এই সব কিছু পেরিয়েও যেন এক চিলতে জয়ের হাসি ফুটে উঠেছে ওদের সবার মুখে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই এত দিনের প্রচলিত ভ্রান্ত একটা ধারণা দিনের পর দিন ধরে চলে আসা একটা মিথ্যের অবসান ঘটাবে ওরা। মিথ্যে সব মিথ্যে। রেহানই ঠিকই বলেছিল। নেই কোনো রহস্য নেই পাহাড়ে, কোনো রহস্য নেই, কিচ্ছু নেই এখানে। এরপর থেকে এই পাহাড় নিয়ে আর কোনো রহস্যময়তার অবকাশ থাকবেই না। কে বলেছে প্রকৃতি রহস্য ভালোবাসে? তার রহস্যের আবরণ নাকি ছেঁড়া যায় না? মানুষ নাকি পৌঁছতে পারে না এমন কোনো রহস্যের চূড়া থাকতেই পারে না? একটা চাপা উত্তেজনা আর আসন্ন জয়ের আনন্দে ওদের বুকের ভেতরে যেন জোয়ারের ঢেউ খেলে যায়। স্যার যে কাজটা সম্পূর্ণ করে যেতে পারেননি, অবশেষে সেই কাজটাকেই পূর্ণতা দিতে চলেছে ওরা। মনে মনে এসব কথাই ভাবছিল শুভ্র। হঠাৎ দাসীর উদ্বিগ্ন কণ্ঠস্বরে চমক ভাঙে ওর। बाकी सब तो ठीक है, लेकिन इस तूफान का क्या करें? ये तो रुकने का नाम ही नहीं ले रहा है। এদিকে সঙ্গে জিনিসপত্র ফুরিয়ে আসছে প্রায়। এইভাবে চলতে থাকলে এরপর আর কিছুই পাওয়া যাবে না। দাসীর কথার প্রত্যুত্তরে চিন্তিত স্বরে বলে ওঠে সৌজন্য। ওর গলাতেও উদ্বেগের ছাপ স্পষ্ট। সত্যি তো, এতক্ষণে যেন বিষয়টা খেয়াল পড়ে শুভ্রর। ওরা এখন যে জায়গাটায় আছে সেটা ছোট্ট একটা পার্বত্য গুহা। বলতে গেলে আজ প্রায় 1.5 দিন ধরে এখানে এক প্রকার বন্দী হয়ে আছে ওরা। এসব অঞ্চলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন কোনো আশ্চর্য ঘটনা নয়। গত পরশু শেষ রাতের দিকে হঠাৎ প্রবল তুষারঝড়ের মুখে পড়তে হয় ওদের। উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত ওদের এই পাহাড়ি গুহাটাতেই আশ্রয় নিতে হয়। আন্দাজ দুপুর 2টো নাগাদ ঝড়ের দাপট কিছুটা কমে এলো যেন। অবশ্য এখানে ভোর কিংবা দুপুরের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। বিস্তৃত দিগন্ত রেখা জুড়ে ছড়িয়ে আছে তুষার প্রান্তরের অনন্ত মৃত্যু শীতল নীরবতা। আর ওয়েট করাটা মনে হয় ঠিক হবে না। হারি আপ গাইজ, লেটস মুভ। আমাদের বেরোতে হবে। রেহানের কথাতে কেউ কোনো আপত্তি করে না। বুকের ভিতর অদ্ভুত একটা চাপা উত্তেজনাকে সঙ্গী করে অনির্দিষ্ট কোনো অচিন গন্তব্যের পথে হিমশীতল সফেন মৃত্যু উপত্যকার বুক চিরে এগিয়ে চলে ওরা 4 জন। না, কোনো ভুল হয়নি, হ্যালুসিনেশন নয়, এটা গুম্ফাই বটে। চারিদিকে সুউচ্চ পাথরের প্রাচীর দেখে মনে হয় যে একসময় হয়তো দুর্ভেদ্য কোনো দুর্গের মতোই ছিল এই সুবিশাল মঠ প্রাঙ্গণ।
ভেসে আসা ধূপ আর অঘরুর গাঢ় সুগন্ধিতে মিশে থাকত মন্ত্রচারণের নিবিষ্ট সুর। কালের গহ্বরে অস্তমিত কত শত বিস্মৃত পদচিহ্ন এঁকে যেত বহমান জীবনচর্যার অশ্রুত সঙ্গীত। হাজার হাজার কণ্ঠস্বরের সমবেত কলতানে মুখরিত হয়ে উঠত এই মৃত্যুপুরীর শীতল নির্জন বাতাস। তবে সম্ভবত দীর্ঘকাল রক্ষণাবেক্ষণের অভাবে সে সবই আজ সময়ের সর্বগ্রাসী ক্ষুধার শিকারে পরিণত হয়েছে। প্রাচীরের গায়ে জায়গায় জায়গায় জেগে উঠেছে বড় বড় ফাটল। কোথাও কোথাও আবার সময়ের ধার বইতে না পেরে ভেঙেও পড়েছে পরিখার দেওয়াল। ফেলে আসা ধূসর অতীতের অজস্র অব্যক্ত ইতিহাসের নীরব সাক্ষ্যস্বরূপ আজও তার ভাঙাচোরা কঙ্কালসার মৃতদেহটাকে নিয়ে কোনো মতে মাথা তুলে দাঁড়িয়েছে কেবল এই প্রাচীন গুম্ফার হতশ্রী ধ্বংসাবশেষ। ন্যাড়া পাহাড়টার চূড়ার ওপর ঠিক যেন ভগ্ন কোনো মুকুটের মতো ধূলি ধূসরিত একরাশ পঙ্কিল অন্ধকার বুকে নিয়ে কি এক সীমাহীন প্রতীক্ষায় অনাদি অনন্ত কাল ধরে আজও জেগে আছে এই প্রাচীন গুম্ফা। তবে গুম্ফার তুষারাবৃত সুদৃশ্য উঁচু চূড়াটা এখনও অক্ষতই আছে প্রায়। অনেকটা দূর থেকেও অনাসেই চোখে পড়ে সেটা। একটু আগে এটাকে দেখতে পেয়ে এত অবধি এসে পৌঁছেছে ওরা। কিন্তু এই নিঃসঙ্গ নির্জন প্রান্তরে কারা এমন গুম্ফা বানিয়েছিল, আর কারাই বা থাকে এখানে? দেখে তো ভেতরে কেউ আছে বলে মনে হচ্ছে না। উঁচু ভাঙা ফটকটার দিকে এগিয়ে যেতে যেতে কথাটা বলে ওঠে শুভ্র। এত বড় গুম্ফা, কেউ না কেউ নিশ্চয়ই থাকবে। দেখ, এখন এখন এসব ভাবার মতো টাইম নেই। অন্ধকার নেমে আসছে, তার উপর দেখে মনে হচ্ছে যে কোনো সময় আবার ঝড় শুরু হতে পারে। রাতটুকু মাথা গোঁজার জন্য আপাতত এর থেকে ভালো কোনো শেল্টার আমাদের জন্য ওয়েট করে থাকবে না নিশ্চয়ই। হাঁফ ধরা গলায় কোনো মতে একটানা কথাগুলো বলে বড় করে একটা নিঃশ্বাস নেয় রেহান। এতক্ষণ স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল সৌজন্য। তার চোখ মুখে অদ্ভুত এক বিস্ময়ের ঘোর লেগে আছে। এই জায়গাটা তার ভীষণ ভীষণ চেনা। ঠিক এমন একটা জায়গায় তো স্বপ্নে দেখেছিল সে। ঘোর লাগা চোখেই পায়ে পায়ে গুম্ফার ফটকটার কাছে এগিয়ে যায় সৌজন্য। ফটকটার গায়ে এক জায়গায় অদ্ভুত একটা চিহ্ন আঁকা। কাঁপা কাঁপা হাতে চিহ্নটাকে স্পর্শ করে সে। এই চিহ্নটা ভীষণ চেনা চেনা লাগছে। কিছুটা আপন মনেই বিড়বিড় করে কথাগুলো বলে যায় সৌজন্য। ইয়ংদ্রুম। সৌজন্যের ঠিক পেছন থেকে চাপা গলায় কে যেন উচ্চারণ করে শব্দটা। সৌজন্য পেছনে ফেরে। দাসী সেই বলেছে কথাটা। সৌজন্যের সাথে বাকিরাও অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। কিন্তু ততক্ষণে তাসির বলা ওই একটা মাত্র শব্দ শুনে সব কিছু পরিষ্কার মনে পড়ে গিয়েছে সৌজন্যর। বোন, পবিত্র প্রাচীন বোন। প্রায় ফিস ফিস করে সগক্তির সুরে বলে ওঠে সৌজন্য। হ্যাভ ইউ এনি আইডিয়া? হ্যাঁ, তুই কি বলছিস সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর কোথাও ভুল হচ্ছে না তো? হ্যাঁ, না না না, আমার কোনো ভুল হচ্ছে না। এটাই সেই জায়গা। শুভ্রর কথার প্রত্যুত্তরে উত্তেজনায় প্রায় চিৎকার করে ওঠে সৌজন্য। সৌয়ের কথা যদি সত্যি হয় তবে রেহানের কথা শেষ হয় না। উত্তেজনায় বুঝে আসে তার কণ্ঠস্বর। সৌজন্য চোখ বন্ধ করে খানিকক্ষণ কি যেন চিন্তা করে, তারপর শান্ত স্বরে বলে, সেদিন তোদের বলেছিলাম না, এখানে আসার বছর কয়েক আগে তিব্বত নিয়ে কোথাও একটা লেখা পড়েছিলাম সম্ভবত। এখানকার স্পিরিচুয়াল বিলিভস, এদের রিচুয়ালস, তার সোর্সেস, এইসব এইসব নিয়ে সেখানে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন ছিল। বাট সেদিন কিছুতেই মনে পড়ছিল না সেগুলো। বারবার শুধু মনে হচ্ছিল খুব ইম্পর্টেন্ট কিছু একটা ভুলে যাচ্ছি আমি। একটানা কথাগুলো বলে একটু থামেও স্থির চোখে একবার বাকিদের মুখের দিকে তাকিয়ে কি যেন একটা দেখে নেয়। তারপর আগের মতোই শান্ত ঠান্ডা গলায় বলতে শুরু করে। তিব্বতীয় বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেকেই কম বেশি জানে, তবে যেটা নিয়ে খুব বেশি জানা যায় না সেটা হলো বোন। প্রায় কয়েক হাজার বছরেরও বেশি সময় ধরে তিব্বতের বুকে টিকে থাকা এক অতি প্রাচীন লোক ধর্ম। তবে এই ধর্ম শুধু তিব্বতেরই নয়, পৃথিবীর অন্যান্য সমস্ত প্রাচীন ধর্মমতের মধ্যে
অন্যতম প্রাচীন এক ধর্মমত। এই ধর্ম সম্পর্কে অনেক মতবিরোধ আছে। কেউ কেউ বলে এই ধর্ম নাকি বৌদ্ধ ধর্মেরই একটি শাখা, আবার অনেকে বলে তা নয়। বন বৌদ্ধ ধর্ম অপেক্ষা অনেক বেশি প্রাচীন, কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম আসার পর তার বিভিন্ন রিচুয়ালস, বিলিভস সেইগুলো বনের সাথে অ্যাডাপ্টেড হয়ে যায়। সেই কারণে কিছু কিছু জায়গায় বনের সাথে বৌদ্ধ ধর্মের বেশ কিছু মিল পাবি। বৌদ্ধ ধর্মের মতো এই বনেরও বেশ কিছু মিস্টিরিয়াস সাইডস আছে। শুভ্র সেদিন এই রিংপোচের একটা মিথের কথা বলছিল না, ওই যে একটা গুম্ফা ছিল অ্যান্ড অল। আমার মনে হয় ওই মিথটা পুরোপুরি মিথ্যে নয়, তবে ওটা কোনো সাধারণ বৌদ্ধ মঠ কিংবা গুম্ফা ছিল না। ওটা ছিল আসলে প্রাচীন বনধর্মের কোনো পবিত্র পীঠস্থান। গুম্ফার ফটকের বাইরে যে চিহ্নটা দেখলি, দাসী যেটার নাম ইয়ুংদ্রুং বলল, ওই চিহ্নটাই বন ধর্মের নিজস্ব চিহ্ন। খেয়াল করে দেখলে বুঝতে পারতিস ওটা আসলে বাঁদিকে ঘোরানো একটা স্বস্তিক চিহ্ন। ওই সাইনটা হয়তো আমি আগেও ইন্টারনেটে দেখেছিলাম, সেই কারণেই ভীষণ চেনা চেনা ঠিক ছিল। তারপর দাসীর মুখে নামটা শুনে হঠাৎ করে সবটা মনে পড়ে গেল। আমার অনুমান যদি ভুল না হয়, তবে এই মুহূর্তে আমরা যেই মঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি তার বয়স কম করে হলেও 550 থেকে 600 কিংবা তার বেশি। সভ্য জগতের কাছে এর অস্তিত্ব বহুকাল আগে মুছে গেছে হয়তো। এর হিস্টোরিক্যাল ভ্যালু যে ঠিক কতটা আন্দাজ করা দুঃসাধ্য কাজ। বলতে গেলে নিজেদের প্রায় অজান্তেই যে খোঁজ আমরা করেছি তার সমস্ত পৃথিবী যখন জানতে পারবে, তখন সেটা যে ঠিক কতটা বড় একটা আবিষ্কার হবে তা হয়তো আমরা এখানে বসে কল্পনাও করতে পারছি না। কথাগুলো বলতে বলতেই সৌজন্যর চোখের মণি দুটো উজ্জ্বল হয়ে ওঠে। বাইরের আসন্ন তুষারঝড় আর ঘনায়মান অন্ধকারের হাত থেকে নিজেদের আড়াল করতে আপাতত সেই পরিত্যক্ত মঠ প্রাঙ্গণেই আশ্রয় নিয়েছে ওরা। সম্ভাবনা খুবই ক্ষীণ হলেও একবারের জন্য ওদের মনে হয়েছিল হয়তো গুম্ফার ভেতর কেউ থাকলেও থাকতে পারে। ভেবেছিল ভেতরে গেলে রাতটুকু মাথা গোজার মতো একটা আশ্রয়ের পাশাপাশি একটু খাবার আর আগুন জ্বালানোর মতো শুকনো কিছুটা কাঠও হয়তো পাওয়া যাবে। কিন্তু ওদের সেই আশা কিংবা আশঙ্কা সব কিছুকেই বিফল করে দিয়ে কেবলমাত্র জমাট বাঁধা ধূলি ধূসরিত প্রাচীন অন্ধকার ছাড়া আর কেউ সেখানে অপেক্ষা করছিল না ওদের জন্য। কিন্তু আমার একটা কথা মনে হয়। শুভ্রর কথায় বাকিরা জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। ও কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আমার মনে হয় না আমরাই প্রথম যারা এত বছর পর এখানে এসে পৌঁছেছি। আমাদের আগেও আরও কেউ না কেউ নিশ্চয়ই এখানে এসেছিল। ভেতরে ঢোকার সময় একটা পুরনো রিস্ট ওয়াচ আমার চোখে পড়েছিল। তবে কিছু একটা বলতে গিয়েও খানিক ইতস্তত করে থেমে যায় ও। তবে কি? কিছুটা অধৈর্য গলাতেই জিজ্ঞেস করে রেহান। শুভ্র অস্ফুট স্বরে বলে, তবে যে কোনো কারণেই হোক তাদের হয়তো আর ফিরে যাওয়া হয়নি, আর সেই জন্যই এই গুম্ফার কথা কেউ জানতেও পারেনি। ইফ আই এম নট মিস্টেকিং, তাহলে স্যাররাও হয়তো এখানে এসেছিলেন। আমার মনে হয় স্যারও মেবি এই গুম্ফার কথা জেনেছিলেন। मुझे भी लगता है शुभ्र सही कह रहा है। वो रिस्ट वॉच मुझे भी दिखा था और साथ में कुछ और भी दिखा था। क्या? তাসির কথা শেষ হওয়ার আগেই প্রায় সমস্বরে প্রশ্নটা ছুড়ে দেয় বাকিরা। তাসি মুখে কোনো উত্তর দেয় না, পরিবর্তে কিছু একটা এগিয়ে দেয় ওদের দিকে। একটা মাঝারি সাইজের ডিজিটাল ভিডিও ক্যাম। কিছুক্ষণ কেউই আর কোনো কথা বলে না, প্রত্যেকেই স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জিনিসটার দিকে। ওদের চোখে এখন লেগে আছে চাপা বিস্ময়ের ছাপ। पहचाना इसे? তাসির কথায় যেন আবার হুঁশ ফেরে ওদের, কিন্তু ওরা কেউ ওর কথার কোনো উত্তর দেয় না। শুভ্রর ঠোঁটজোড়া আলতো নড়ে ওঠে হঠাৎ। ওর কপালে চিন্তার মৃদু ভাঁজ খেলে যায়। এটা তো মনে হচ্ছে স্যারের। অস্ফুটে বলে ওঠে শুভ্র। তার মানে স্যারও এখানে এসেছিলেন? কিন্তু তারপর? সৌজন্যের কথায় কেউ কোনো উত্তর দেয় না, শুধু একরাশ হিম শীতল নিঃসীম গাঢ় স্তব্ধতা যেন একটু একটু করে ঘিরে ধরে ওদের। আমার কাছে
সময় হয়তো আর খুব বেশি অবশিষ্ট নেই। আমি জানি না আমার এই বার্তা সভ্য পৃথিবীর কাছে কোনোদিনও পৌঁছবে কি না, কিন্তু তবুও যেটুকু জেনেছি সেটুকু না বলে যেতে পারলে যে কিছুতেই শান্তি পাবো না। প্রফেসর চক্রবর্তীর ক্যামেরাটা হঠাৎ ওভাবে আবিষ্কার করাটাকে কেউই প্রথমে খুব একটা সহজভাবে নিতে পারেনি। একবারের জন্য ওদের মনে হয়েছিল হয়তো এটা প্রফেসর চক্রবর্তীর না হয়ে অন্য কারোরও হতে পারে। মার্কেটে একই মডেলের ক্যামেরা তো একটাই নেই। রেহান কথাটা বলেও সন্দেহটা যেন কাঁটার মতোই বিঁধেছিল ওদের মনে। তাই অস্বস্তিটা কাটিয়ে পুরোপুরি নিঃসন্দেহ হতে ক্যামেরাটা কোনোভাবে অন করে দেখতে চেয়েছিল ওরা। একটা দুর্দমনীয় কৌতূহল যেন ক্রমশই ঘিরে ধরছিল ওদের। তবে এতদিন ধরে অচল হয়ে থাকা ক্যামেরাটাকে যে চালু করা যাবে এটা ওরা কখনো আশাই করেনি। কিন্তু শেষ পর্যন্ত ওদের সবাইকে একদম অবাক করে দিয়ে কেমন যেন হঠাৎ করেই অন হয়ে যায় ক্যামেরাটা। আর তখনই আজ থেকে প্রায় 1 বছর আগে করা রেকর্ডিংটা চোখে পড়ে ওদের। 18 মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ডিং। ফুটেজটা অন করতেই যে মুখটা ভেসে উঠল সেটা চিনতে ওদের কারোরই একটু অসুবিধা হলো না। প্রফেসর শঙ্করনাথ চক্রবর্তী। কিন্তু এই কোন শঙ্করনাথ? এই কোন স্যারকে দেখছে ওরা? নিজের চোখকেই যেন বিশ্বাস হয় না ওদের। এক মাথা উস্কো খুস্কো চুল, অবিন্যস্ত পোশাক, লালচে ঘোলাটে চোখ দুটোতে দীর্ঘ অনিদ্রার ছাপ। সব মিলিয়ে এই ভীত সন্ত্রস্ত বিধ্বস্ত প্রায় লোকটার সাথে ওদের দীর্ঘদিনের পরিচিত, সব সময় হাসি খুশি থাকা প্রাণবন্ত প্রফেসরের ছবি যেন কিছুতেই মিলিয়ে উঠতে পারছিল না ওরা। ক্লান্ত ভঙ্গিতে হাঁপ টেনে টেনে কোনো মতে কথা বলে চলেছিল প্রফেসর, যেন কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে ওর। গত 15ই নভেম্বর প্রবল তুষার ঝড়ের মধ্যে মিস্টার ঝা যখন প্রথমবারের জন্য গুম্ভার গম্বুজের চূড়াটা দেখতে পেয়েছিলেন, তখন আমাদের সবারই মনে হয়েছিল ক্লান্ত মস্তিষ্কে হ্যালুসিনেশন হয়তো, কিন্তু না, ওটা কোনো ভুল, কোনো হ্যালুসিনেশন ছিল না। আমাদের টিমটা আর একটু সামনের দিকে এগোতেই বাকিদেরও চোখে পড়ে ব্যাপারটা। ওই প্রচণ্ড তুষার ঝড়ের বুক থেকে যে বেঁচে ফিরতে পারবো এ আশা বোধহয় এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। মৃত্যুকেই মনে মনে নিজেদের নিয়তি ধরে নিয়েছিলাম, কিন্তু তখনও জানতাম না মৃত্যুর চেয়েও কোনো ভয়াবহ পরিণতি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। কথাগুলো বলতে বলতে প্রফেসর চক্রবর্তীর মুখে অদ্ভুত এক অজানা আশঙ্কার ছাপ যেন গাঢ় হয়ে ওঠে। নিজের চারিপাশে ভালো করে তাকিয়ে কোনো এক অদৃশ্য অস্তিত্বকে অনুভব করার প্রাণপণ চেষ্টা করেন তিনি। তার গলার স্বর ধীরে ধীরে কেমন যেন আড়ষ্ট হয়ে আসে, কিন্তু তবুও কি এক প্রবল তাড়নায় ভূতগ্রস্তের মতো বিড়বিড় করে কিছুটা আপন মনেই যেন প্রলাপ বকে চলেন তিনি। প্রথমটায় আমরা সবাই ভেবেছিলাম ভুলে যাওয়া ইতিহাসকেই যেন নতুন করে খুঁজে পেয়েছি আমরা। ভেবেছিলাম এই খোঁজ আমাদের খ্যাতি দেবে, সাফল্যের শেষ চূড়োয় পৌঁছে দেবে আমাদের। কিন্তু না, ভুল ছিলাম আমরা, ভুল ছিলাম। সাফল্য নয়,
আসলে আসলে হাজার হাজার বছরের পুরনো এক অন্ধকারকে, এক এক প্রাচীন প্রাচীন মৃত অভিশাপকে, মৃত্যুকে, সাক্ষাৎ সাক্ষাৎ মৃত্যুকে, নিজেদের নিজেদের রক্তাক্ত মৃত্যুকেই অজান্তে ডেকে ডেকে এনেছিলাম আমরা, ডেকে এনেছিলাম আমরা। হঠাৎই উন্মাদের মতো চিৎকার করে ওঠেন প্রফেসর চক্রবর্তী। তারপর আচমকাই কি এক প্রবল আক্রোশে নিজের মাথাটাকে দুহাতে চেপে ধরেন তিনি। তাকে দেখে এখনো সম্পূর্ণ অপ্রকৃতস্থদের মতো মনে হচ্ছে। তার চোখ দুটো ঘন রক্তাভ হয়ে আছে, চোখের দৃষ্টিতে মিশে আছে অদ্ভুত এক ভয় মিশ্রিত বিবিমিশা। ও ও ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, ও কাউকে না। মিস্টার ঝা, রক্ষিত, কুনাল, কেউ রেহাই পাইনি, কেউ না। এবার আমার পালা, আমার পালা। পেম্বা ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল পেম্বা। মৃত্যু আছে পাহাড়ে, মৃত্যু আছে, মৃত্যু। শঙ্কর চক্রবর্তীর শরীর উত্তেজনায় কাঁপতে শুরু করে। প্রচণ্ড আতঙ্কে তার চোখগুলো এখন ঠিকরে পেরিয়ে এসছে প্রায়। সেই অবস্থাতেই কাঁপা কাঁপা গলায় তিনি বলে ওঠেন, তাকে দেখেছি আমি, তাকে দেখেছি। ওই যে আমি শুনতে পাচ্ছি আমি। সে আসছে। ক্লিপটা এখানেই শেষ। কি এক অজানা কারণে হালকা একটা ঝাঁকুনি দিয়ে আচমকাই বন্ধ হয়ে যায় রেকর্ডিংটা। সেন। মিস্টার চক্রবর্তীর মুখে শোনা নামটাই হঠাৎ অস্পষ্ট স্বরে ভিড় করে ওঠে তাসি। তার কপালে এখন মৃদু চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। সেন হলো প্রাচীন বন ধর্মে প্রচলিত এক অপদেবতা। অ্যাকচুয়ালি এই বন ধর্মের অনেকটাই এই ধরনের অপদেবতা, পিশাচ, আত্মা, এইসব অপশক্তির অস্তিত্বে বিশ্বাসী, যে কারণে তারা নানান রিচুয়ালস, প্রেয়ার ইত্যাদির মধ্যে দিয়ে তাদের প্লিজড রাখার চেষ্টা করত। সে না হয় বুঝলাম, কিন্তু তার সাথে স্যারের কি সম্পর্ক? স্যার এই নামটাই বা পেলেন কোত্থেকে? সৌজন্যর কথায় ঈষৎ ভ্রুকুচকে জিজ্ঞেস করে শুভ্র। যদিও প্রথমটায় কেউই ওর কথায় কোনো উত্তর দিতে পারে না। সবার মাথাতেই তখন একটু আগে দেখা রেকর্ডিংটার কথাই ঘুরপাক খাচ্ছে। চারিদিকে অদ্ভুত একটা আলপিন মতো নিস্পৃহ নিস্তব্ধতা। সেন। তার মাঝেই আবারও একবার আপন মনেই নামটা উচ্চারণ করে তাসি। ঘন নৈশব্দের প্রাচীর ভেদ করে গুম্ফার পুরনো পাথুরে দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে ওই ফিসফিসে চাপা কণ্ঠস্বর। সেন। ঘড়ির কাঁটা আন্দাজ ঠিক কটার ঘর ছুঁয়েছে সেই হিসেব হয়তো এখানে আপাতত কারোর কাছেই নেই। চতুর্দিকের নিশ্ছিদ্র গাঢ় অন্ধকার আর ক্লান্তির চাদর গায়ে জড়িয়ে গভীর নিদ্রার কোলে ঢলে পড়েছে চারটে মানুষ। দেখে মনে হচ্ছে অজানা এক মন্ত্র বলে আলোর পৃথিবী থেকে বহু দূরে যেন হঠাৎ প্রাগৈতিহাসিক বিস্মৃতির ধূসর অন্ধকার কোনো এক পৃষ্ঠার বুকে ওদের টেনে এনেছে কেউ। জাগতিক জীবনের সময়ের যাবতীয় হিসেব যেন আচমকাই থমকে গিয়েছে এখানে। নিঃশব্দ ঘন অন্ধকার দীর্ঘশ্বাস ফেলে চলেছে কি এক সীমাহীন অনন্ত প্রতীক্ষায়। কিসের একটা শব্দে হঠাৎই ঘুম ভেঙে যায় শুভ্রর। শরীরের প্রতিটা স্নায়ু যেন অবশ হয়ে আছে ওর। চোখের পাতা ভেঙে নেমে আসতে চাইছে ক্লান্তির ঘুম, কিন্তু তার মধ্যেও শব্দটা যেন ঠিক মস্তিষ্কের একদম ভিতরে গিয়ে আঘাত করে। প্রথমটায় মনে হয় ও যেন স্বপ্ন দেখছে কিংবা ঘুমের ঘোরে কিছু ভুল শুনেছে। তাই ভেবেই আবারও শুয়েই পড়তে যাচ্ছিল, কিন্তু তখনই শব্দটা আবারও কানে আসে। না,
না না না, কোনো ভুল নেই। অদ্ভুত অদ্ভুত একটা খসখস শব্দ, ঠিক যেন পাথরের দেওয়ালের উপর আঁচড় কেটে চলেছে কেউ। ধীরে ধীরে বসার চেষ্টা করে শুভ্র। স্লিপিং ব্যাগের আবরণ ছেড়ে কোনো মতে বেরিয়ে আসে। রেহান ওর ঠিক পাশেই ছিল। ফিস ফিসে গলায় রেহানকে একবার ডাক দেয় ও। রেহান, এই রেহান, শুনছিস? রেহান, এই রেহান, শুনছিস? রেহান সম্ভবত গভীর ঘুমে আচ্ছন্ন। তার দিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ক্লান্তি সত্ত্বেও কেমন যেন অদ্ভুত একটা বিজাতীয় কৌতূহল হয় শুভ্রর মনে। হাত দিয়ে পাশে রাখা ছোট টর্চ লাইটটা অন করার চেষ্টা করে ও, কিন্তু সেটার ব্যাটারি বোধহয় ফুরিয়ে গেছে। কিছুতেই অন হয় না লাইটটা। আর তখনই ব্যাপারটা চোখে পড়ে শুভ্রর। সরু একটা টিমটিমে আবছা হলদে আলোর রেখা। ওরা গুম্ফার যে জায়গাটায় রয়েছে সেটা বিশাল একটা হল ঘরের মতো। দেওয়ালের অনেক জায়গাতেই ফাটল ধরেছে। উঁচু থামগুলো প্রায় ভেঙে চুরেও মাথা তুলে দাঁড়িয়ে আছে কোনো মতে। যদিও প্রায় ভগ্নদশা, তবুও দেখে মনে হয় এটাই কোনো একটা সময় গুম্ফার প্রার্থনা গৃহ ছিল। কয়েক শত বছর আগে এখানেই হয়তো অগুন্তি মানুষের কণ্ঠে শোনা যেত মন্ত্রোচ্চারণের সুর। কান পাতলেই বুঝি এখনও শোনা যাবে তাদের চাপা কলতানের শব্দ। গুমোট বাতাসের বুকে আজও বুঝি মিশে আছে অগুরুর সেই হালকা মৃদু সুবাস। বড় এই হলঘরটার পাথরের দেওয়ালের ওপাশে আরও অনেকগুলো ছোট বড় প্রকোষ্ঠ রয়েছে। সেগুলোরই কোনো একটা থেকে বেরিয়ে আসছে ম্লান হলদে আলোর রেখাটা। দেখে মনে হচ্ছে মোম বা ওই জাতীয় কোনো কিছু আলো। মনে মনে বেশ খানিকটা অবাকই হয় শুভ্র। ওর যতদূর মনে আছে এখানে এসে জ্বালানির মতো তেমন কিছুই পায়নি ওরা। তাহলে তাহলে হঠাৎ এই মোমবাতির আলোর মতো হলদে টিমটিমে আলোটা এটা কোথা থেকে এলো? ওর মনের ভেতরে জেগে ওঠা একটু আগের সেই কৌতূহলটা যেন আরও কয়েক গুণ তীব্র হয়ে ওঠে। পায়ে পায়ে পাথরের দেওয়ালটার দিকে এগিয়ে যায় শুভ্র। ধীরে ধীরে আলোর রেখাটা যেন আরও বেশ খানিকটা স্পষ্ট হয়ে ওঠে। প্রায় যন্ত্রচালিতের মতো নীরের দেওয়ালটার পাশে এসে দাঁড়ায় ও। পাথরের গায়ে একটা বড় ফাটল দিয়ে এখনো হালকা হলদে আলো চুঁয়ে চুঁয়ে নামছে। ঠিক যেমনটা ও ভেবেছিল, আলোটা দেওয়ালের ওপাশের একটা ঘর থেকেই আসছে। হঠাৎ খুব মিষ্টি একটা গন্ধ শুভ্রর নাকে এসে আলতো ঝাপটা দিয়ে যায়। গন্ধটা ওর অপরিচিত নয়। এই ধরনের গন্ধ আগেও বহুবার পেয়েছে ও। বাড়িতে সন্ধ্যারতি দিলে, কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে এই গন্ধ হামেশাই পাওয়া যায়। ধূপ জাতীয় কিছুর হালকা একটা সুগন্ধ। বাতাস যেন একটু একটু করে শুষে নিচ্ছে গন্ধটা। দুরন্ত কৌতূহলে পাথরের বড় ফাটলটাতে চোখ রাখে শুভ্র। আর তৎক্ষণাৎ লোকটাকে চোখে পড়ে ওর। দেওয়ালের ওপাশের কুঠুরিটাতে এখন অনেকগুলো বড় বড় মোমবাতি জ্বলছে। মোমবাতি না হলেও প্রায় 2.5 থেকে 3 ফুট উঁচু। এমন মোমবাতি পাহাড়ি গুম্ফাগুলোতে হামেশাই দেখা যায়। মোমবাতির শিখার স্থির হলদে আলোয় ভরে আছে ঘরটা। সেই আলোই চোখে পড়েছিল ওর। সারি দিয়ে রাখা মোমবাতিগুলোর একপাশে ঘরটার ঠিক মাঝখানে একজন বসে আছে। বয়সের ভারে তার দেহের চামড়া প্রায় ঝুলে পড়েছে। অশীতিপর মুখমণ্ডলে সময় যেন অসংখ্য কাটাকুটি খেলার চিহ্ন রেখে গেছে। মুন্ডিত মস্তক, চোখ দুটো বন্ধ, সৌমুখায় ধ্যানস্থ মূর্তি। মুখের ভাবে কেমন যেন ক্লান্তি আর মালিন্যের ছাপ, কিন্তু তবুও কি এক অদ্ভুত প্রচ্ছন্ন দৃঢ়তা রয়েছে সেই মুখে। লোকটার বাম গালে কালো রঙের কিছু দিয়ে আঁকা একটা অদ্ভুত চিহ্ন। চিহ্নটা দেখেই চিনতে পারে শুভ্র। এই চিহ্নটাকেই তো গুম্বার ফটকের বাইরে দেখেছিল ওরা। তাসি কি যেন একটা নাম বলেছিল এটার, ইয়ুংদ্রুম। চকিতে শব্দটা মনে পড়ে যায় ওর, পবিত্র বন চিহ্ন। কিন্তু এই লোকটা আর এই মোমবাতিগুলো এগুলো হঠাৎ করতে গেল এখানে। মনে মনে হিসেবটা মেলানোর চেষ্টা করে শুভ্র। তবে কি ইনি এখানেই থাকেন? কিন্তু তাহলে ওরা এসে কাউকে দেখতে পায়নি কেন? কোথাও গিয়েছিলেন, তারপর এখন এই গভীর রাতে ফিরে এসেছেন কি? আপাতত এই ব্যাখ্যাটাকেই বিশ্বাস করার চেষ্টা করেও, তবে মন থেকে খটকাটা যদিও পুরোপুরি দূর হয় না।
হঠাৎ ধূপের গন্ধটার সাথে আরও একটা গন্ধ শুভ্রর নাকে ভেসে আসে। গন্ধটা কেমন যেন কটু, পোড়া পোড়া একটা গন্ধ। চামড়া কিংবা মাংস জাতীয় কিছু পুড়লে যেমন গন্ধ বেরোয়, অনেকটা সেই রকমই। লোকটা এখন চোখ খুলেছে। তার সামনের বেদিটাতে আগুন জ্বলছে। আগুনের শিখাটার রং বড় অদ্ভুত, গাঢ় রক্তিম বর্ণের স্থির লেলিহান অগ্নিশিখা। পাশে রাখা একটা পাত্র থেকে বেদির আগুনের দিকে থেকে থেকে কি যেন একটা ছুঁড়ে দিচ্ছে লোকটা, আর তার থেকেই সম্ভবত ওই উৎকট পোড়া গন্ধটা আসছে। সেই সাথে অস্ফুট কণ্ঠে বিড়বিড় করে কি যেন উচ্চারণ করে চলেছে লোকটা। অবাক হয়ে এক দৃষ্টে লোকটার দিকে তাকিয়েছিল শুভ্র। আর ঠিক তখনই ঘরের সবকটা মোমবাতির শিখা একসাথে দপদপ করে জ্বলে উঠল। হঠাৎ মনে হলো আচমকা ঘরের মধ্যে একটা দমকা বাতাসের মাতাল ঢেউ খেলে গেল যেন। অথচ ঘরটা তো আবদ্ধ, বাতাস আসার এতটুকুও সম্ভাবনা নেই। তাহলে মনে মনে আশ্চর্য না হয়ে পারল না শুভ্র। অবাক চোখে লোকটার দিকে তাকায়ও। লোকটা এখন মোমবাতির শিখাগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার প্রায় কুঁজো হয়ে আসা শরীরটা এখন টান টান হয়ে উঠেছে, যেন অদৃশ্য কোনো প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করে চলেছে সে। তার চোখের মনি দুটো আশ্চর্য রকমের স্থির, দৃষ্টি শান্ত শীতল। একটু আগের সেই কটু গন্ধটা এখন যেন আরও বেশ খানিকটা বেড়ে উঠেছে। নিঃশ্বাসের সাথে সাথে একটা বিষাক্ত ঠান্ডা বাতাস যেন একটু একটু করে জায়গা করে নিতে চাইছে শরীরের ভিতর। হঠাৎ শরীরটা কেমন যেন ভারী মনে হয় শুভ্রর। কেন জানি না ওর ষষ্ঠ ইন্দ্রিয় যেন সংকেত দেয় ওকে। ওর মন বলে আর এক মুহূর্ত এখানে থাকা উচিত হবে না। তৎক্ষণাৎ এক ছুটে জায়গাটা পালিয়ে যেতে ইচ্ছা করে ওর, কিন্তু কি এক অজানা কারণে ও এক পাও নড়তে পারে না। ওর মনে হয় ওর পা দুটো যেন পেরেক দিয়ে মাটির সাথে শক্ত করে গেঁথে দিয়েছে কেউ। বিস্ফারিত দৃষ্টিতে নিষ্পলকে সামনের দিকে তাকিয়ে থাকে ও। ওর মনে হয় কালের গর্ভ থেকে খুঁড়ে আনা কোনো বিষাপিত রাত্রির নির্বাক দর্শকে অনন্তকাল ধরে ওখানেই দাঁড়িয়ে আছে ও। আরও আদি অনন্তকাল ওভাবেই দাঁড়িয়ে থাকতে হবে ওকে, যেন সেটাই ওর ভবিতব্য। ছোট্ট ঘরটার মধ্যে এখন যেন ঝড় বইতে শুরু করেছে। মোমবাতির শিখাগুলো মাতালের মতো প্রলয় নৃত্যে মেতে উঠেছে। দেখে মনে হচ্ছে যে কোনো সময় নিভে যাবে সেগুলো। বৃদ্ধ লোকটা টলতে টলতে আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে কোনো মতে। তার চোখে মুখে অসহায়তার ছাপ স্পষ্ট। অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে অজানা ভাষায় উচ্চস্বরে ক্রমাগত কি যেন বলে চলেছে সে। বিশ্রী উৎকট সেই ভ্যাপসা গন্ধটায় গুম্ফার প্রতিটা কেন্দ্রবিন্দু যেন ভরে উঠেছে প্রায়। শুভ্র দম প্রায় বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই ছোট্ট ঘরটার ভেতরে জ্বলতে থাকা সবকটা মোমবাতি একসাথে নিভে যায়। মুহূর্তে নিকষ অন্ধকারের গাঢ় পর্দা এসে ঢেকে দেয় সমস্ত দৃশ্যপট। আর তার সাথে সাথেই ভেসে আসে এক বৃদ্ধ কণ্ঠের মর্মন্তদ গগনবিদারী আর্তনাদ। যদিও পর মুহূর্তেই সবকিছু আগের মতো আবার শান্ত স্থির হয়ে যায়। অখণ্ড নিস্তব্ধতা এসে গ্রাস করে ধূসর অন্ধকার। শুভ্রর মাথার মধ্যে সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছে। কি ঘটছে, কেন ঘটছে, কিছুই যেন বোধগম্য হয় না ওর। কয়েক মুহূর্ত সেভাবেই প্রস্তর মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে ও। হঠাৎ হঠাৎ সেই খসখস শব্দটা আবারও কানে আসে। ওর মনে হয় অন্ধকারের আড়াল থেকে কেউ যেন নিশ্চুপে ওর পাশে এসে দাঁড়িয়েছে। একটা ঠান্ডা হিমেল বাতাসের মৃদু স্পর্শর কাঁধ ছুঁয়ে যায়। গাটা কেমন যেন শিরশির করে ওঠে ওর। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে কোনো মতে শব্দটা উচ্চারণ করে ও। যদিও ওর সেই প্রশ্নের কোনো উত্তর আসে না, শুধু একটা চাপা নিঃশ্বাসের শব্দ ওর কানে আসে। শুভ্র হয়তো আবারও কিছু একটা বলতে চাইছিল, কিন্তু ওকে অবাক করে দিয়ে ওর হাতে ধরা বন্ধ টর্চটা হঠাৎ জ্বলে গেল। জ্বলন্ত টর্চের সেই সাদা আলোতেই সামনের দৃশ্যটা পরিষ্কার চোখে পড়ে ও। পর মুহূর্তেই ওর হাত থেকে ছিটকে মেঝেতে গড়িয়ে পড়ে টর্চটা। সাথে সাথেই আবারও একটা মর্মান্তিক তীক্ষ্ণ আর্তনাদে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গুম্ফা প্রাঙ্গণে জমে থাকা নৈশব্দের প্রাচীর।
তাসি, এই তাসি। সৌজন্যর ডাকে ধরফর করে উঠে বসে তাসি। ক্লান্তি আর অবসাদের ঘোরে চোখের পাতা দুটো কখন যেন অজান্তেই লেগে এসেছিল ওর। সৌজন্যের হাতে একটা কম পাওয়ারের ছোট চার্জার লাইট, সেটার চার্জ সম্ভবত কমে এসেছে, আলোটাও তাই বেশ ম্লান হয়ে গেছে। তবুও সেই আলোতেই ওকে পরিষ্কার দেখতে পায় তাসি। সৌজন্যর চোখে মুখে কেমন যেন চিন্তার ছাপ। আলোটা নিয়ে তাসির প্রায় মুখের উপর ঝুঁকে পড়েছে ও। क्या क्या हुआ? तू इतना टेंस क्यों दिख रहा है? তুই শুনিসনি কিছু? क्या? সৌজন্য একটু চুপ করে থেকে উত্তর দেয়, আরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো শুভ্রর গলা। ওর নাম ধরে বেশ কয়েকবার ডাকলামও, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর উঠতে দেখি শুভ্র, রেহান কেউ কোথাও নেই। ওদের না দেখতে পেয়ে তোকে ডাকলাম। कहाँ जाएंगे? होंगे ही कहीं। সৌজন্যের মুখ থেকে দুশ্চিন্তার ছাপ তবুও দূর হয় না। সে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে তাসির দিকে। তাসি সম্ভবত ওর মনের ভাবটা কিছুটা আন্দাজ করেই বলে, अच्छा चल चल, मैं जाके देख के आती हूँ। চল তাহলে, আমিও যাবো তোর সাথে। হঠাৎ পায়ের কাছে কিছু একটায় হোঁচট খেয়ে নিচু হয়ে জিনিসটা কুড়িয়ে নেয় সৌজন্য। আরে এটা তো শুভ্রর টর্চ, এখানে কি করছে? জিনিসটা হাতে নিয়ে বিড়বিড় করে আপন মনেই বলে ওঠেও। তাসি আর সৌজন্য দুজনেই শুভ্রর নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পায় না। পেছন থেকে হঠাৎ একটা শীতল কণ্ঠস্বরের ডাকে চমকে ওঠে সৌজন্য। ওহ রেহান, তুই? পেছন ফিরে রেহানকে দেখে কিছুটা স্বস্তির সুরে বলে ওঠেও। রেহান যদিও ওর সেই কথার কোনো উত্তর দেয় না, ওর চোখ দুটো কেমন যেন নিষ্পৃহ দেখায়। तू कहाँ था? তাসির প্রশ্নে রেহানের ঠোঁটে আলতো একটা হাসির রেখা খেলে যায়। ওকে চুপ করে থাকতে দেখে সৌজন্য জিজ্ঞেস করে, এই শুভ্র কোথায় জানিস? রেহান প্রশ্নটা কেমন যেন এড়িয়ে যায়। তারপর কি একটু ভেবে নিয়ে বলে, একটা জিনিস পেয়েছি জানিস? কি জিনিস? অবাক গলায় প্রশ্ন করে সৌজন্য। তাসির চোখে মুখেও ততক্ষণে বেশ খানিকটা কৌতূহলের ছাপ ফুটে উঠেছে। রেহানের ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসির রেখাটা সামান্য প্রশস্ত হয়। ওর নিষ্প্রিয় চোখ দুটোতে অদ্ভুত একটা অচেনা অভিব্যক্তি খেলে যায়। আয় আমার সাথে। প্রায় অস্ফুট স্বরে কথাটা বলে সামনের জমাট বেঁধে থাকা শীতল গাঢ় অন্ধকারটার দিকে পায়ে পায়ে এগিয়ে যায় ও। ঘন অন্ধকারের চাদর ছিঁড়ে এক পা করে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে চলেছে ওরা। সামনে আরও ঘন নিকষ অন্ধকার দাঁড়িয়ে আছে অনন্ত নিস্তব্ধ প্রতীক্ষায়। তাসি আর সৌজন্য প্রায় পাশাপাশি হাঁটছে। সৌজন্যর হাতের এমার্জেন্সি লাইটটা এখন বন্ধ। চার্জ প্রায় ফুরিয়ে এসছে থেকে ইচ্ছে করেই ওটাকে আপাতত খানিক বন্ধ রেখেছে ও। ওদের থেকে হাত কয়েক আগে আগে চলছে রেহান। কারো মুখে কোনো কথাই নেই। वो शंकर साथ के साथ वो क्या नाम था? सेन। हाँ, उस नाम का क्या ताल्लुक है? और वो इतना डरे हुए क्यों थे? यही बात तब से लेके अभी तक समझ नहीं आई। और अब यह रोहन ये नहीं पहले उलझा रहा है। शुभ्र भी पता नहीं कहाँ चला गया है। यह हो क्या रहा है? मेरे तो कुछ पल्ले नहीं पड़ रहा है। নীরবতা ভেঙে আপন মনেই বিড়বিড় করে ওঠে তাসি। সৌজন্য কি যেন চিন্তা করছিল। তাসির কথায় আচমকাই ওর চিন্তার জাল ছিঁড়ে যায়। আমার মাথায় একটা পসিবিলিটির কথা আসছে, যদিও জেনুইনলি দেখতে গেলে আইডিয়াটা খুবই লজিক্যাল। क्या? कौन सी आइडिया? সৌজন্য খানিক চুপ করে থেকে বলে, স্যার বোনদের যে দেবতার কথা বলেছিলেন, মানে সেন, সে কিসের দেবতা জানিস? তাসি কোনো উত্তর দেয় না। সৌজন্য বলে চলে, আমার যতটুকু জানা আছে এই সেনকে সাধারণত ভূমির রক্ষাকর্তা হিসেবে পুজো করা হতো। শুভ্র সেদিন রিংপোচের মাউন্টেন নিয়ে যে গল্পটা বলেছিল মনে আছে? শুভ্র বলেছিল এখানে যে গুম্ফাটা ছিল সেখানে নাকি একবার ব্রিটিশ আর্মি অ্যাট্যাক করেছিল। গুম্ফার সন্ন্যাসীদের কাছে কোনো অস্ত্র কিংবা ফোর্স ছিল না, অ্যান্ড স্টিল কোনো একটা রহস্যজনক কারণে তারা ব্রিটিশ আর্মি সেই অ্যাট্যাককে ডিফেন্ড করতে সক্ষম হয়। সৈন্যদের কেউই নাকি গুম্ফায় প্রবেশ করতে পারেনি, উপরন্তু খুব ব্রুটালি মৃত্যু হয়েছিল তাদের। এই গল্পটা হয়তো একটা মিথ, কিন্তু তবুও গল্পটা থেকে একটা ইকুয়েশন আমার মাথায় আসছে, যদিও শুনতে হয়তো খুবই হাস্যকর মনে হবে, বাট জাস্ট অ্যাজ এ থিওরি বলছি। আমার কি মনে হয় জানিস?
ব্রিটিশ আর্মিদের ডিফেন্ড করতে গুম্ফার সন্ন্যাসীরা সম্ভবত এই সেনের সাহায্যই নিয়েছিল। কোনোভাবে তাকে জাগিয়ে তুলেছিল তারা। কিন্তু রিচুয়ালিস্টিক বিলিভস অনুসারে এইসব অপদেবতাদের জাগিয়ে তোলা তুলনামূলক সহজ হলেও এদের নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন। হতে পারে যে যারা এই সেনকে জাগিয়ে তুলেছিল তারা হয়তো পরবর্তী সময় কোনো কারণে তাকে প্লিজড করতে অসফল হলো, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট গুম্ফার ওপর সেনের কার্স নেমে আসে আর সব কিছু ধ্বংস হয়ে যায়। একটানা কথাগুলো বলে সামান্য থামে সৌজন্য, তারপর আপন মনে হেসে উঠে বলে, যাই হোক না কেন, পরিত্যক্ত প্রাচীন গুম্ফা নিয়ে বেশ ভালোই একটা গল্প তৈরি হয়ে গেল। কিন্তু কি বলিস? সব গল্পই যে মিথ্যে হবে এমন কোনো মানে নেই। অনেক সময় আমাদের বানানো গল্পগুলো সত্যি হয়ে যায়। প্রকৃতি বড়ই রহস্যময়। নিজের রহস্যময় অন্ধকার আঁচলের আড়ালে সে যে কত গল্প লুকিয়ে রাখে, তার সবটাই কি আমরা জানতে পারি, নাকি জানা সম্ভব হয় কোনো দিন? সব রহস্যের সমাধান করতে নেই, সব আড়াল ভাঙতে নেই। কারণ প্রকৃতির অনাকাঙ্ক্ষিত রহস্যের সমাধান করতে গেলে নিজেকেই রহস্যের আবর্তে হারিয়ে ফেলতে হয়। একটা গম গমে হিমশীতল কণ্ঠস্বরে সৌজন্যর হাসি বন্ধ হয়ে যায়। নিজের কানকেই যেন বিশ্বাস হয় না ওর। স্যার, নিজের অজান্তেই অস্ফুটে গলা চিরে বেরিয়ে আসে শব্দটা। হ্যাঁ, শুনতে একটু ভুল হয়নি ওর। এটা তারই কণ্ঠস্বর, প্রফেসর শঙ্কর চক্রবর্তী। কণ্ঠস্বরটা সৌজন্য ঠিক সামনের দিক থেকে আসছে। হাতের লাইটটা অন করে সামনের দিকে কয়েক পা এগিয়ে যায় ও। সেখানে অন্ধকারের সাথে শরীর মিশিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রেহান। কাঁপা কাঁপা হাতে ওর কাঁধ স্পর্শ করে সৌজন্য। ধীরে ধীরে পেছন ফেরে রেহান। এমার্জেন্সি লাইটের টিমটিমে ক্ষীণ আলো তার শরীরের উপর গিয়ে পড়েছে। কিন্তু 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 এই কোন রেহান? এটা কাকে দেখছো? নিকষ অন্ধকার দিয়ে গড়া একটা আবছা অবয়ব, মাথাটা এক পাশে হেলানো, ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে আসছে চটচটে আঠালো একটা লালচে ঘন তরল। চোখ দুটো স্থির, ধপধপে সাদা, সেখানে কোনো মনি নেই। রেহান! চিৎকার করে ওঠে সৌজন্য। কিন্তু কিন্তু এই যে রেহান নয়। ধীরে ধীরে তার মুখে ফুটে উঠছে শঙ্কর স্যারের আদল। স্যার? না না না, স্যারও তো নন, শুভ্র। একে একে সেই মুখে এখন ফুটে উঠছে অসংখ্য মুখের আদল, যেন একতাল অন্ধকার নিজের ইচ্ছে মতো রূপ বদলে চলেছে ক্রমাগত। আর সহ্য করতে পারে না সৌজন্য। একটু একটু করে ওর সমস্ত শরীরই যেন অবশ হয়ে আসে। চোখের সামনে দেখা দৃশ্যগুলো কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা তৈরি করতে পারে না সে। তবে কেউ হ্যালুসিনেট করছে। সৌজন্যের মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ও চিৎকার করে তাসিকে ডাকতে যায়, কিন্তু ওর গলা চিরে এক ফোঁটাও শব্দ বের হয় না। তবুও পিছন ফিরে তাসিকে ডাকার প্রাণপণ চেষ্টা করে ও। কিন্তু কোথায় তাসি? কোথায়? পেছনে এখন এক রাজ ধূসর অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাসি! শরীরের সবটুকু শক্তি একত্রিত করে কোনো মতে চিৎকার করে ওঠে সৌজন্য, কিন্তু তাসির কোনো উত্তর পাওয়া যায় না। ঘনায়মান অন্ধকার যেন বিদ্রুপ করে ওঠে ওকে। নীরের পাথরের দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে ওর কণ্ঠস্বর। ঠিক সেই মুহূর্তেই দপদপ করতে করতে নিভে যায় ওর হাতে ধরা ইমার্জেন্সি লাইটটা। সাথে সাথেই এতক্ষণ ধরে ওত পেতে থাকা জমাট অন্ধকার শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। সৌজন্যর মনে হয় যে পাথরের নীরের দেওয়ালগুলো যেন একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে। এক রাশ অন্ধকারের স্তূপ যেন ঘিরে ধরতে চাইছে ওকে। দিক বিদিক জ্ঞান শূন্য অপ্রকৃতস্থের মতো দৌড়তে থাকে সৌজন্য। আর ওর পেছন পেছন ধেয়ে আসে রক্ত জল গড়া এক অমানসিক অট্ট হাসির শব্দ।
সেই প্রলয়ঙ্কর হাসির বজ্র নিনাদে গুফার মেঝে থেকে শুরু করে সবকটা দেওয়াল যেন থরথর করে কেঁপে ওঠে। বিশ্রী একটা আষ্টে গন্ধে বাতাস যেন ভারী হয়ে ওঠে। সৌজন্যর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রায়। ওর পা দুটো যেন নিশ্চল হয়ে আসছে। শরীর প্রাণপণে বিশ্রাম চাইছে, দু চোখ জুড়ে নেমে আসতে চাইছে কাল রাত্রির মতো গাঢ় অতলান্তিক ঘুম। কিন্তু না না, তবুও থামলে চলবে না। শরীরটাকে কোনো মতে টেনে হিঁচড়ে গুম্ফার মূল ফটকের দিকে ছুটে চলে সৌজন্য। অন্ধকারে ততক্ষণে ওর চোখ সয়ে এসেছে। একটু আর একটু, তাহলেই মুক্তি। টলতে টলতে সামনের দিকে এগিয়ে যায় ও। কিন্তু হঠাৎ সামনের দিকে তাকিয়ে প্রস্তর মূর্তির মতো স্থির হয়ে যায় ওর পা দুটো। দেওয়ালের ফাটলের এক জায়গা দিয়ে মরা চাঁদের আলো এসে পড়েছে গুম্ফার মেঝেতে। সেই ফাটল দিয়ে ক্ষীণ জ্যোৎস্নার আলোয় বাইরেটা আবছাভাবে দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে তাদের। গুম্ফার সীমানা ঘিরে দাঁড়িয়ে আছে তারা, যেন সারিবদ্ধ ঝাঁক ঝাঁক অন্ধকার। তাদের পরনে মিলিটারি পোশাক। দেহ থেকে গলিত মাংসের আস্তরণ একটু একটু করে খসে পড়ছে। মুখের ভয়াল গহ্বর থেকে উঁকি দিচ্ছে নরকের আদিমতম অন্ধকার। এক পা করে গুম্ফার দিকে এগিয়ে আসছে তারা। নেই পালানোর পথ নেই, মুক্তি নেই, কোথাও মুক্তি নেই। সৌজন্যের গলা চিরে একটা তীক্ষ্ণ তলা পাকানো আর্তনাদ বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই একটা মিহি শীতল নিঃশ্বাসের স্পর্শ ওর কাঁধ ছুঁয়ে যায়। প্রচণ্ড আতঙ্কে তৎক্ষণাৎ পেছন ফেরে সৌজন্য। আর ফিরতেই একটা প্রকাণ্ড সরীসৃপ যেন নিজের বিষাক্ত নাক পাশে একটু একটু করে বেষ্টন করে ধরে ওকে। গলিত মৃত অন্ধকারের স্তূপ থেকে উঠে আসা অসংখ্য ছায়া শরীর ওর ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। যেন যুগ যুগান্ত ধরে ওরই অসীম প্রতীক্ষায় নির্নিমেষ দৃষ্টিতে পথ চেয়ে আছে ওরা। কিন্তু ওদের পিছনে ওটা কে এসে দাঁড়িয়েছে? প্রকাণ্ড পাহাড়ের মতো তার শরীরে। গুম্ফার প্রায় ছাদ ছুঁয়ে দাঁড়িয়ে আছে সে। তার হাতের থাবায় উঁকি দিচ্ছে বর্ষার ফলার মতো তীক্ষ্ণ নিষ্ঠুর নখর। অন্ধকার মুখবিবর থেকে উঁকি দিচ্ছে হায়নার মতো ধারালো হিংস্র সদন্তের শাড়ি। চোখ দুটোতে জেগে আছে নরকের লেলিহান অগ্নিশিখা। স্থির অপলক দৃষ্টিতে সৌজন্যর দিকেই তাকিয়ে আছে সে। সেই দৃষ্টিতে মিশে আছে সুতীব্র মারণ ক্ষুধা। অন্ধকার প্রেতের দল ক্রমশ এগিয়ে আসছে সৌজন্যর দিকে। একটু একটু করে ওরা ছুঁয়ে ফেলছে ওর প্রায় নিষ্পন্দ হয়ে আসা শরীরটাকে। সৌজন্যর চোখের সামনে ধীরে ধীরে আবছা হয়ে আসে সমস্ত দৃশ্যপট। শেষবারের মতো একটা অন্তিম মরণ আর্তনাদে মুখরিত হয়ে ওঠে সমগ্র গুম্ফা প্রাঙ্গণ। मत जाइए साहब। পেম্বার কথায় লোকগুলো পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করে। নিজেদের মধ্যে কি যেন ইশারা করে ওরা। ওদের মুখে একটা চোরা হাসির রেখা খেলে যায়। লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে পেম্বার হাতে একটা নোট গুঁজে দেয়। তারপর খানিকটা অনুনয়ের সুরে কি যেন একটা বলে। পেম্বা কোনো উত্তর দেয় না। ওর চোয়াল দুটো হঠাৎ কেমন যেন কঠিন হয়ে ওঠে। পাথরের মতো দৃষ্টিতে ও তাকিয়ে থাকে বরফে ঢাকা দূরের পাহাড় চূড়াটার দিকে। তারপর ফিসফিস করে আপন মনে বলে ওঠে, हर अंधेरे का अपना एक राज होता है, उस राज को ठुकराना नहीं चाहिए, नहीं तो इंसान खुद एक अंधेरा, एक अनजानी राज बन जाता है। লোকগুলো সম্ভবত পেম্বার কথার অর্থ বুঝতে পারে না। আসন্ন রহস্য উন্মোচন আর অ্যাডভেঞ্চারের নেশায় তাদের চোখগুলো উজ্জ্বল হয়ে ওঠে। কালের গহ্বরে লুকিয়ে থাকা প্রতীক্ষমান শতাব্দী প্রাচীন আসন্ন অন্ধকারকে দেখতে পায় না তাদের সেই চোখ। শেষ হলো শ্রী দাশগুপ্তর কলমে মৃত্যুচক্ষু। আজকে গল্প পাঠে আদিত্য, অন্যান্য চরিত্রে বং স্টোরি হাব থেকে নীল, সৌম্যদীপ ফিয়ার ফেভার থেকে অভ্র, হরোস্কোপ অফিসিয়াল হানাবাড়ি অফিসিয়াল থেকে রুবিনা, ফিকি ফাইডার স্টোরিজ ফিকশন হান্ট হানাবাড়ি অফিসিয়াল এবং কথকথা থেকে শান্তন, নীলাঞ্জন, কৌশিক,
শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু, স্ক্রিপ্টিং অনিন্দিতা, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা লেখালেখি করো, পোস্টার ডিজাইন করো বা ভয়েস অ্যাক্টিং করো, তারাও কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে তার সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশানে যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়ম ফলো করে আমাদের মেল করে দাও, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তাহলে বন্ধু, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের চ্যানেলে কোনো গল্প এলে তারাও নোটিফিকেশান পেয়ে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।